হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন-বিozone। আজকে আমরা এই ভিডিওতে এনসিইআরটি ক্লাস 12-এর ইউনিট 8-এর বায়োলজি ইন হিউম্যান ওয়েলফেয়ার যে ইউনিট রয়েছে, সেখান থেকে হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ চ্যাপ্টার নম্বর 7 রয়েছে, সেটা আজকে কমপ্লিটলি বাংলায় আমরা ডিসকাশন করে পড়াশোনা করব। চলো দেরি না করে শুরু করে দেওয়া যাক। তো প্রথমে দেখো, বলছে biology is the youngest and formalized discipline of natural science. এই যে প্রাকৃতিক বিজ্ঞান রয়েছে, সমস্ত বিজ্ঞান প্রকৃতির উপর নির্ভর করে তৈরি হয়েছে। তার মধ্যে বায়োলজি হচ্ছে সবচেয়ে ইয়াংগেস্ট। মানে যেমন এখন 21 শতককে বলা হচ্ছে বায়োলজির শতক, মানে এই সময় বায়োলজির ইম্প্রুভমেন্টটা সবচেয়ে বেশি বলা হচ্ছে ইয়াংগেস্ট। কিন্তু 90-এর দশককে বলা হতো ফিজিক্সের দশক, বলা হতো বায়োলজি ইয়াংগেস্ট। ফর্মালাইজড মানে খুব সুন্দরভাবে সাজানো। প্রোগ্রেস ইন ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি প্রসিডেড মাচ ফাস্টার দ্যান ইন বায়োলজি। বলছে কি যে ফিজিক্স এবং কেমিস্ট্রির উপর যে গবেষণা, সেটা অনেক বেশি দ্রুত গতিতে হয়ে গেছে। কখন? আগে হয়ে গেছে ওটা। অ্যাপ্লিকেশন অফ ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি ইন আওয়ার ডেইলি লাইফ অলসো হ্যাভ এ হায়ার ভিজিবিলিটি দ্যান দোজ অফ বায়োলজি। বর্তমান দিনে বায়োলজির যে জীবনে আমাদের যে দৈনন্দিন জীবনে যে বায়োলজির ব্যবহার, তার তুলনায় ফিজিক্স এবং কেমিস্ট্রির ব্যবহারটা অনেক বেশি চোখে পড়ে। হাওয়েভার, যদিও 20th century and certainly 21st century has demonstrated the utility of biological knowledge in furthering human welfare. কথা বলছে যে এই 20 দশক 20th century মানে এই 20 দশকে এবং এই 21st century মানে 21-এর দশক যে রয়েছে, সেখানে দেখা যাচ্ছে কি যে ইউটিলিটি ব্যবহার অফ বায়োলজিক্যাল নলেজ, জীববিজ্ঞানের যে ব্যবহার, সেটা মানুষের জীবনে বেশি দেখা যাচ্ছে। কথাটা বুঝতে পারলে যে আগে যেমন ফিজিক্স এবং কেমিস্ট্রির প্রোগ্রেস অনেক আগেই হয়ে গেছে এবং সেটা আমাদের দৈনন্দিন জীবনে আগে থেকে ব্যবহার হচ্ছে, কিন্তু বর্তমান 20th এবং 21st সেঞ্চুরিতে এসে আমরা দেখছি যেখানে বায়োলজির উপর গবেষণা বেশি হচ্ছে, বায়োলজির দৈনন্দিন জীবনে বায়োলজির যে ইম্প্যাক্ট, সেটা আমরা দেখতে পাচ্ছি। দ্য ডিসকভারি অফ অ্যান্টিবায়োটিক, দেখো এখানে বলি দ্য ডিসকভারি অফ অ্যান্টিবায়োটিক অ্যান্ড সিনথেটিক প্ল্যান্ট ডিরাইভড ড্রাগস। মানে বলতে চাইছে এখানে যে সমস্ত অ্যান্টিবায়োটিক আমরা ব্যবহার করছি তার সংশ্লেষ এবং সিনথেটিক প্ল্যান্ট ডিরাইভড ড্রাগ, অর্থাৎ আপনি ধরেন কুইনাইন, তো কুইনাইনটাকে সিনথেটিক্যালি এখন তৈরি করা হচ্ছে উদ্ভিদ থেকে, মানে ল্যাবরেটরির মাধ্যমে তৈরি করা হচ্ছে। অ্যানেস্থেটিক মানে এই যে অজ্ঞান করে অবশ করে দিয়ে তোমার সার্জারি করা, এই সমস্ত অ্যানেস্থেসিয়া কথাগুলোকে হ্যাভ চেঞ্জড মেডিকেল প্র্যাকটিস অন হ্যান্ড অ্যান্ড হিউম্যান ওয়েলথ অন দ্য আদার হ্যান্ড। মানে বলছে এই যে অ্যান্টিবায়োটিকের আবিষ্কার বা যে সমস্ত সিনথেটিক প্ল্যান্ট ড্রাগ, অর্থাৎ যে সমস্ত উদ্ভিদ নিশ্চিত ড্রাগগুলো, যেমন এবং অ্যানেস্থেসিয়াগুলো কী হচ্ছে আবিষ্কার করার ফলে কী হয়েছে, মেডিকেল প্র্যাকটিসটা অনেক সহজ হয়েছে। এবং বলছে কি যে এক হাতে মেডিকেল প্র্যাকটিস সহজ হয়েছে, অন্য হাতে মানুষের স্বাস্থ্য পরিষেবা বেড়ে গেছে। লাইফ এক্সপেক্টেন্সি অফ হিউম্যান বিং হ্যাভ ড্রামাটিক্যালি চেঞ্জড ওভার দ্য ইয়ার। মানে বছরের পর বছর কী হচ্ছে, মানুষের লাইফ এক্সপেক্টেন্সি অর্থাৎ এক সুস্থ জীবনযাপনের যে প্রক্রিয়া, সেটা বেড়েই চলেছে। এগ্রিকালচারাল প্র্যাকটিস, এগ্রিকালচার বলতে এখানে আমার প্ল্যান্ট এবং অ্যানিমালকে কাল্টিভেট করা, কোথায় ফার্মিংয়ের মাধ্যমে, সেটা হচ্ছে এগ্রিকালচারাল প্র্যাকটিস, ফুড প্রসেসেস অ্যান্ড ডায়াগনস্টিক হ্যাভ ব্রট সোশিও কালচারাল চেঞ্জেস ইন হিউম্যান কমিউনিটিস। মানুষের যে মানুষের সম্প্রদায় কী হচ্ছে, এই এগ্রিকালচার প্র্যাকটিস মানে বিভিন্ন পশুপালন বলো, বিভিন্ন ফসলের চাষের কথা বলো, সেগুলো কী হচ্ছে সামাজিক জীবনের পরিবর্তন এনে দিয়েছে। দিজ আর ব্রিফলি ডেসক্রাইবড ইন দ্য ফলোয়িং 3 চ্যাপ্টার্স অফ দিস ইউনিট। এই ইউনিটের চ্যাপ্টারগুলোতে সেটা ভালোভাবে আমরা দেখতে পাবো। নেক্সট পেজ। ডক্টর এম এস স্বামীনাথন, যাকে আমরা বলি ফাদার অফ গ্রিন বায়োলজি বা গ্রিন রিভলিউশন অফ ইন্ডিয়া। দেখো, বর্ন অন 1925 কোম্বা
কুম্বাকোনাম তামিলনাড়ু, কুম্বাকোনাম তামিলনাড়ুতে এই এম এস স্বামীনাথন জন্মগ্রহণ করেছিল 1925 খ্রিস্টাব্দে। মনকাম্বু অ্যান্ড সাম্বা শিভান স্বামীনাথন ডিড হিজ গ্র্যাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েশন ইন বোটানি। সে গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন করেছিল কোন সাবজেক্টে? বোটানি, অর্থাৎ উদ্ভিদবিদ্যার উপরে, ফ্রম মাদ্রাজ ইউনিভার্সিটি থেকে। হি ওয়ার্কড ইন ডিফারেন্ট ক্যাপাসিটিজ ইন লার্জ নাম্বার অফ ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া। আছে বিভিন্ন ধরনের যে ইনস্টিটিউটগুলো রয়েছে সেগুলোতে কাজ করেছিল গোটা ভারতবর্ষ জুড়ে। অ্যান্ড ডেভেলপ হিজ এক্সপার্টিজ ইন জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং, এবং সে কি করেছিল? জেনেটিক্স অর্থাৎ জিনতত্ত্ব এবং প্ল্যান্ট ব্রিডিং অর্থাৎ উদ্ভিদ প্রজনন বিদ্যার উপরে কাটিয়েছিল। দ্য স্কুল অফ সাইটোজেনেটিক্স মানে হচ্ছে যে কোষীয় যে জিন তত্ত্ব রয়েছে সেটাকে সাইটোজেনেটিক্স বলা হয়। অ্যান্ড রেডিয়েশন রিসার্চ মানে হচ্ছে রেডিওথেরাপি ইউজ করার ফলে মিউটেশন ঘটিয়ে যে সমস্ত প্রোডাক্ট তৈরি করা হয় তাকে রেডিয়েশন রিসার্চ বলে। এস্টাবলিশ অ্যাট দ্য ইন্ডিয়ান এগ্রিকালচার IARI দিল্লিতে অবস্থিত। এখানে তিনি যখন কাজ করেছিল তখন কিসের উপর কাজ করেছিল? সাইটোজেনেটিক্সের উপর কাজ করেছিল এবং রেডিয়েশন রিসার্চের উপর কাজ করেছিল। Enabled Swaminathan and his team to develop short duration high yielding variety of rice including scented basmati। তারা কি করেছিল? বিভিন্ন ধরনের চালের ভ্যারাইটির উপর কাজ করেছিল, তার মধ্যে একটা হচ্ছে কি সেন্টেড বাসমতি, অর্থাৎ বাসমতির যে শুধু ফ্র্যাগ্রেন্স সুঘ্রাণ রয়েছে সেই সুঘ্রাণটা চেঞ্জ করেছিল। He is also known as development of the concept of crop cafeteria, crop scheduling and genetically improve the yield and quality। তাহলে সে অলসো কি করেছে? ডেভেলপ করেছিল কি ক্রপ ক্যাফেটেরিয়া মানে হচ্ছে যে ফসল জমিতে যে ফসল চাষ করবে বছরের পর বছর একই ধরনের ফসল চাষ না করে সেটা পরপর কি হচ্ছে বিভিন্ন ধরনের ফসলকে রোটেশন ওয়াইজ চাষ করার প্রক্রিয়াকে বলা হয় ক্রপ ক্যাফেটেরিয়া। আর ক্রপ শিডিউলিং মানে হচ্ছে যে কার পরে কোন ফসল চাষ করতে হবে জমিতে, যার ফলে জমির কি হবে? ভারসাম্য ঠিক থাকবে, জমির যে উর্বরতা সেটা ঠিক থাকবে, তাকে বলা হচ্ছে ক্রপ শিডিউলিং। অ্যান্ড জেনেটিক্যালি মানে তাদেরকে জিনগতভাবে পরিবর্তন করা হচ্ছে, জেনেটিক্যালি মডিফাইড করা হচ্ছে। দ্য ইয়েল্ড অ্যান্ড কোয়ালিটি, কেন? তার উৎপাদন বৃদ্ধি করার জন্য এবং তার কোয়ালিটি বাড়ানোর জন্য। স্বামীনাথন ইনিশিয়েটেড কোলাবোরেশন উইথ নরম্যান বোরলাগকে বলা হয় ফাদার অফ গ্রিন রেভলিউশন, গোটা ওয়ার্ল্ডের ফাদার অফ গ্রিন রেভলিউশন বলা হয় নরম্যান বোরলাগকে। সেই নরম্যান বোরলাগের সঙ্গে সে কি করেছিল? একসাথে কাজ করেছিল। হুইচ কালমিনেটেড ইন দ্য গ্রিন রিভলিউশন, যেটা গ্রিন রিভলিউশনের জনক কালমিনেটেড মানে ডেকে এনেছিল গ্রিন রিভলিউশন। থ্রু ইন্ট্রোডাকশন অফ মেক্সিকান ভ্যারাইটিস অফ হুইট ইন ইন্ডিয়া। আমরা যে বর্তমানে ইন্ডিয়ার যে গমটা চাষ করছে সেই গমটা হচ্ছে তোমার ট্রিটিকাম অ্যাস্টিভাম, সেই গমটা মানে মাঝারি হাইটের একটা গম গাছ তৈরি করেছিল, যেটাকে বলা হচ্ছে কি তোমার মেক্সিকান ভ্যারাইটি অফ হুইট। দিস ওয়াজ হাইলি রেকগনাইজড অ্যান্ড অ্যাপ্রিসিয়েটেড, সেটা খুব বেশি করা হয়েছিল, পরিচিত লাভ করেছিল এবং গ্রহণ করা হয়েছিল। হি ইজ অলসো দ্য ইনিশিয়েটর অফ ল্যাব টু ল্যান্ড, ফুড সিকিউরিটি অ্যান্ড সেভারাল আদার এনভায়রনমেন্টাল প্রোগ্রামস। মানে হচ্ছে ল্যাব টু ল্যান্ড বলতে বোঝাচ্ছে যে ল্যাবরেটরিতে কোনো একটা জিনিস তৈরি হলো, তারপর সেটা নর্মাল ফিল্ডে সেটাকে ইন্ট্রোডিউস করা হলো, এটাকে বলা হচ্ছে ল্যাব টু ল্যান্ড প্রসেস। He has been honored with Padma Bhushan, সে কি করেছিল? পদ্মভূষণ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিল। অ্যান্ড সেভারাল আদার প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড, মেডালস অ্যান্ড ফেলোশিপ বাই ইনস্টিটিউশন অফ এক্সিলেন্স। ইনস্টিটিউশন অফ এক্সিলেন্সের দ্বারা সে বিভিন্ন অ্যাওয়ার্ডে। তাহলে কি হলো? এম এস স্বামীনাথন 1925 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিল। সে বোটানি নিয়ে পোস্ট গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিল। তারপরে সে মাদ্রাস ইউনিভার্সিটি থেকে তারপর সে IARI-তে এসে অর্থাৎ ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটে এসে সাইটোজেনেটিক্স এবং রেডিয়েশন থেরাপির উপর কাজ করেছিল এবং অনেক ক্রপ ভ্যারাইটির উপরে রিসার্চ করেছিল, যার মধ্যে একটা হচ্ছে তোমার বাসমতি রাইস তৈরি করা।
এবং সে কি করেছিল, ক্রপ ক্যাপিটোরিয়া দিয়েছিল। ক্যাপিটোরিয়া মানে হচ্ছে কি, যে ক্রপগুলোকে একটা জমিতে একই ধরনের ক্রপ বছরের পর বছর চাষ না করে বিভিন্ন ধরনের ক্রপগুলোকে চাষ করার পদ্ধতিকে বলা হয় ক্রপ ক্যাপিটোরিয়া। আর ক্রপ শিডিউলিং মানে হচ্ছে কোন ক্রপের পরে কোন ক্রপটা চাষ করতে হবে, কোন শস্যের পর কোন শস্য চাষ করতে হবে, তার যে পর্যায়ক্রমিক আবর্তন তাকে বলা হচ্ছে ক্রপ শিডিউলিং। অ্যান্ড জেনেটিক্যালি জিএম ফুড, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম যেগুলো বলা হয়, জেনেটিক্যালি ইমপ্রুভড ভ্যারাইটি। তাহলে সেটাকে বলা হচ্ছে কি, ডক্টর এস স্বামীনাথনকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান গ্রিন রেভলিউশন, ইন্ডিয়ান গ্রিন রিভলিউশন। আর ওয়ার্ল্ড গ্রিন রিভলিউশন বলছে নরমান বোরলাগকে বলা হয়। আর কি দিল, ল্যাব টু ল্যান্ড টেকনিক দিল, ল্যাব টু ল্যান্ড দিল। আর কি দিল, সে দিল ক্রপ ক্যাপিটোরিয়া, ক্রপ ক্যাফিটোরিয়া। আর কি দিল, ক্রপ শিডিউলিং, ক্রপ শিডিউলিং। ক্রপ শিডিউলিং হলো, এই সমস্ত জিনিসগুলো সে দিয়েছিল। এরপর চলো নেক্সট পেজ চলে এসো। এবার আমরা ঢুকে যাবো হিউম্যান হেলথ এর ফার্স্ট চ্যাপ্টার, 7 নম্বর চ্যাপ্টার, এবং এই ইউনিটের প্রথম চ্যাপ্টার হচ্ছে হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ। তাহলে চলো এখানে কি পড়তে আমাদের, এখানে পড়তে হবে কমন ডিজিজ ইন হিউম্যানস, ইমিউনিটি, এইডস, ক্যান্সার, ড্রাগ অ্যান্ড অ্যালকোহল অ্যাবিউজ। তো প্রথমে দেখো বলছে হেলথ is স্বাস্থ্য। For a long time was considered as a state of body and mind where there was a balance of certain humors. Humors মানে হচ্ছে বিহেভিয়ার, অর্থাৎ বলছে স্বাস্থ্য সংজ্ঞা বলতে গেলে আমরা প্রথম থেকে আমরা কি বুঝছিলাম, যে একটা দীর্ঘ সময় যখন মানুষ কি হবে, মানুষের শারীরিক যে অবস্থা, স্টেট অফ বডি অ্যান্ড মাইন্ড, অর্থাৎ মানুষের শারীরিক এবং মানুষের শারীরিক এবং মানসিক যে অবস্থা যেটা কি থাকবে, ব্যালেন্স থাকবে, তখন সেটাকে আমরা স্বাস্থ্য বলছি। দিস ইজ হোয়াট আর্লি গ্রিক লাইক হিপোক্রেটস অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়ান আয়ুর্বেদা সিস্টেম অফ মেডিসিন অ্যাসার্টেড। মানে এটা হিপোক্রেটিসও বলেছিল, গ্রিক একজন পণ্ডিত হিপোক্রেটিসের কথাটা বলেছিল যে স্বাস্থ্যটা এমন একটা অবস্থা যেখানে দীর্ঘ সময় ধরে আমাদের বডির অবস্থা, শারীরিক অবস্থা এবং মানসিক অবস্থা দুটো কি থাকবে, স্থির থাকবে, অর্থাৎ ব্যালেন্স থাকবে, ডিসব্যালেন্স হবে না। ইট ওয়াজ থট দ্যাট পার্সন উইথ ব্ল্যাক বাইল বিলংস টু হট পার্সোনালিটি অ্যান্ড উড হ্যাভ ফিভার। এখানে বলছে হিপোক্রেটিসের যুগে কি করা হতো, মনে করা হতো যে মানুষের শরীরে চারটি রস রয়েছে, এই চারটি রস হচ্ছে তোমার, রসের মধ্যে এক নম্বর হচ্ছে রক্ত, 2 নম্বর হচ্ছে তোমার কফ, 3 নম্বর হচ্ছে হলুদ পিত্ত, আর 4 নম্বর হচ্ছে কালো পিত্ত বা ব্ল্যাক বাইল যেটাকে আমরা বলছি, কালো পিত্ত। এবং এই 4টা উপাদান আবার পরিবেশের 4টা উপাদানের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল। কি কি উপাদান ছিল, যে রক্ত ছিল বায়ুর সঙ্গে সম্পর্কযুক্ত, কফ ছিল তোমার হচ্ছে কি পানির সঙ্গে সম্পর্কযুক্ত, হলুদ পিত্ত ছিল তোমার আগুনের সঙ্গে সম্পর্ক, আর কালো পিত্ত ছিল পৃথিবীর সঙ্গে তুলনা করা হতো। এবার যদি কোনো একটা ব্যক্তির এই কালো পিত্তটা কোথা থেকে ক্ষরণ হতো, এটা ক্ষরণ হতো স্প্লিন বা প্লিহা থেকে। এবার যদি কারোর ক্ষেত্রে যদি বেশি পরিমাণে কালো পিত্ত ক্ষরণ হতো, স্প্লিন ক্ষরণ হতো, তখন তাকে বলা হতো সে হচ্ছে বিষণ্ণতা, অর্থাৎ মেলানচলি দেখাবে, মেলানকলি। সে পার্সোনালিটি হট পার্সোনালিটি, তার মাথা সবসময় গরম হয়ে থাকবে, সে বিষণ্ণ হবে এবং তার জ্বর দেখা দিবে। আর কি হবে, তার মধ্যে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ডিসঅর্ডার দেখা দেবে। তাহলে ব্ল্যাক বাইল বুঝতে পারলে, দ্য ডিসকভারি অফ ব্লাড
সার্কুলেশন বাই উইলিয়াম হার্ভে। তাহলে আমাদের যে রক্তের সঞ্চালন পদ্ধতিকে আবিষ্কার করলো, এরপর প্রথম আবিষ্কার করলো উইলিয়াম হার্ভে। ইউজিং এক্সপেরিমেন্টাল মেথড অ্যান্ড দ্য ডেমনস্ট্রেশন অফ নর্মাল বডি টেম্পারেচার ইন পার্সন উইথ ব্ল্যাক বাইল ইউজিং থার্মোমিটার disproved the good humor hypothesis of health. এরপর কি করলো উইলিয়াম হার্ভে প্রথম আমাদের বডির ব্লাড সার্কুলেশন সিস্টেমটা আবিষ্কার করলো এবং বডির বডি টেম্পারেচার মাপলো কি থার্মোমিটারের মাধ্যমে। কারণ আমাদের বডির তাপমাত্রা কিসে নির্ভর করে, আমরা যখন আমাদের ব্লাড ভেসেল অর্থাৎ রক্তবাহের মধ্য দিয়ে যখন রক্ত চলাচল করে তখন তার গতিবেগ থাকে মোটামুটি 120 কিলোমিটার প্রতি ঘন্টায়। এবার সেই রক্তগুলো যখন আর্টারি বা ভেনের ওয়ালের সঙ্গে ঘর্ষণ করে তখনই সেখানে আমাদের তাপ উৎপন্ন হয় এবং সেই তাপটা আমাদের বডির থার্মো রেগুলেশন করে, মানে বডির টেম্পারেচারকে মেনটেন করে। এবার বলছি দেখো যখন উইলিয়াম হার্ভে কি করছে ব্লাড সার্কুলেটরি সিস্টেম থার্মোমিটার আবিষ্কার করলো, তখন কিন্তু এই যে ব্ল্যাক বাইল কনসেপ্ট বা এই যে গুড হিউমার কনসেপ্ট যেটা বলছিলাম আমরা, যে এটা দীর্ঘস্থায়ী একটা মানসিক অবস্থা যেখানে সে কি হয় দৈহিক এবং মানসিক অবস্থার ব্যালেন্স অবস্থায় থাকে। এটা ভুল হলো, ডিসপ্রুভ হয়ে গেল। দ্য গুড হিউমার হাইপোথিসিস অফ হেলথ। তাহলে গুড হিউমার হাইপোথিসিস কে দিয়েছিল? হিপোক্রেটিস দিয়েছিল এবং সেটা ডিসপ্রুভ করেছিল কে? সেটা করেছে উইলিয়াম হার্ভে। In later years, biology stated that mind influence thought through neural system. তার কিছুদিন পর আবার আবিষ্কার হলো কি যে আমাদের যে মস্তিষ্কের যে সচেতনতা সেটা কার দ্বারা নির্ধারিত হয়? সেটা নার্ভাস সিস্টেম, স্নায়ুতন্ত্রের দ্বারা নির্ধারিত হয়। অ্যান্ড এন্ডোক্রাইন সিস্টেম, আমাদের হরমোনাল লেভেল। এন্ডোক্রাইন মানে হচ্ছে যে সমস্ত গ্রন্থি থেকে হরমোন ক্ষরণ হয়। তাহলে কি হলো, আমাদের যে মাইন্ডের ইনফ্লুয়েন্স অর্থাৎ মস্তিষ্কের যে সক্রিয়তা সে নির্ধারণ করে কে? এখন নার্ভাস সিস্টেম, স্নায়ুতন্ত্র, এবং আরেকটা হচ্ছে কি এন্ডোক্রাইন সিস্টেম অর্থাৎ আমাদের যে হরমোনাল সিস্টেম রয়েছে। আওয়ার ইমিউন সিস্টেম আর কি করছে? আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার যে তন্ত্র রয়েছে, অ্যান্ড দ্যাট আওয়ার ইমিউন সিস্টেম মেনটেন আওয়ার হেলথ। এবং আমাদের এই যে ইমিউন সিস্টেম যেটা রয়েছে, আমাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা যে রয়েছে, সেটা আমাদের স্বাস্থ্যকে কি করছে? মেনটেন করছে। তাহলে মস্তিষ্কের অবস্থাকে মেনটেন করলো কে? নার্ভাস সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম। এবং আমাদের শরীরকে রক্ষা করলো, স্বাস্থ্য রক্ষা করলো কে? স্বাস্থ্যকে রক্ষা করলো তোমার হচ্ছে এই ইমিউন সিস্টেম অর্থাৎ অনাক্রম্যবিদ্যা বা অনাক্রমতন্ত্র। হেন্স মাইন্ড অ্যান্ড মেন্টাল স্টেট ক্যান এফেক্ট আওয়ার হেলথ। সুতরাং আমাদের মানসিক যে অবস্থা এবং মাইন্ড মস্তিষ্ক, মন যেটা বলছি আমরা, এবং মেন্টাল স্টেট অর্থাৎ মানসিক যে অবস্থা সেটা কি করছে? নির্ধারণ করছে আমাদের স্বাস্থ্যকে। অফকোর্স হেলথ ইজ এফেক্টেড বাই, তাহলে বলা হচ্ছে অবশ্যই স্বাস্থ্যটা কি হচ্ছে? এফেক্টেড বাই, অর্থাৎ কার দ্বারা এফেক্টেড হচ্ছে? জেনেটিক ডিসঅর্ডার। জেনেটিক ডিসঅর্ডার মানে আমাদের যে জিন রয়েছে, আমাদের কত 25,000 থেকে 30,000 জিন রয়েছে। এই জিনের মধ্যে যখন কোনো রকমের সমস্যা দেখা দেয়, যেমন ধরে নাও যে আমাদের কারোর ক্ষেত্রে ক্লাইনফেল্টার সিনড্রোম হলো, বা টার্নার সিনড্রোম হলো, বা ডাউন সিনড্রোম হলো, বা হয়তো তোমার থ্যালাসেমিয়া বা লিউকেমিয়া হলো, বা কালার ব্লাইন্ডনেস হলো, এবং জেনেটিক ডিসঅর্ডার। তো জেনেটিক ডিসঅর্ডার হলে কি হচ্ছে? আমাদের স্বাস্থ্য নষ্ট হবে। একটা হচ্ছে কি ডেফিসিয়েন্সিস উইথ হুইচ এ চাইল্ড ইজ বর্ন অ্যান্ড ডেফিসিয়েন্সিস, মানে যখন জিনের ডেফিসিয়েন্সি দেখা দেবে অর্থাৎ অভাব দেখা দিবে আর ডিফেক্ট দেখা দিবে। যেমন ধরো টার্নার সিনড্রোম, এখানে কি হচ্ছে? ক্রোমোজোম সংখ্যা কত? X0 হয়ে যাচ্ছে, আদার্স ক্যাটাগরির জন্য এখানে ক্রোমোজোম ডেফিসিয়েন্সি দেখা যাচ্ছে। আবার তোমার ক্লাইনফেল্টার সিনড্রোমের ক্ষেত্রে কি XXY দেখা দিচ্ছে বা XYY, এখানে ক্রোমোজোম সংখ্যা কত হচ্ছে? 47 খানা হয়ে যাচ্ছে, কিন্তু এখানে কি 45 খানা হয়ে যাচ্ছে। এর ক্ষেত্রে কি ডেফিসিয়েন্সি হচ্ছে? এখানে হচ্ছে কি ক্রোমোজোম সংখ্যা বেড়ে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে ডেফিসিয়েন্সি অ্যান্ড ডিফেক্টস। তারপর ইনফেকশন মানে হচ্ছে যে যারা অন্য কোনো প্যাথোজেনের দ্বারা আমাদের বডিতে যখন বা অ্যান্টিজেনের দ্বারা আমাদের বডিতে যখন কোনো রোগ সৃষ্টি হয় সেটাকে ইনফেকশন বলা হয়। আরেকটা হচ্ছে আমাদের লাইফ সাইকেল, বিহেভিয়ার। লাইফ সাইকেল ইনক্লুডিং ফুড অ্যান্ড ওয়াটার টেক, এই খাদ্য অভ্যাস, জল খাওয়ার অভ্যাস, জল খুব কম খাওয়া হচ্ছে, বা হচ্ছে খাবারের কোনো নিয়ম নেই, রেস্ট আরাম করার ব্যাপার, এক্সারসাইজ উই গিভ টু আওয়ার বডিজ।
হ্যাবিটস দ্যাট উই হ্যাভ অর ল্যাক। অর্থাৎ বলতে আমাদের দৈনন্দিন যে জীবনযাত্রা সেটা আমাদের হেলথকে এফেক্ট করছে, একটা হচ্ছে ইনফেকশন এফেক্ট করছে, একটা হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার এফেক্ট করছে। তাহলে এই পেজে আমরা কি দেখলাম, যে বললো প্রথমে হিপোক্রেটিস বললো কি, যে যখন হিপোক্রেটিস বললো যে আমাদের যখন মেন্টাল অ্যান্ড স্টেট অফ বডি অর্থাৎ শারীরিক অবস্থা মানসিক অবস্থা যখন ব্যালেন্স কন্ডিশনে থাকে তখন সেটাকে আমরা গুড হিউমার বলছি। এবং এই গুড হিউমারটা অনেকটা রেগুলেটেড হয় ব্ল্যাক বাইলের দ্বারা। ব্ল্যাক বাইল কি, একটা যে কালো পিত্ত, যেখানে কি হয় যে তোমার যখন ব্ল্যাক বাইল আমাদের প্লিহা থেকে তৈরি হয় এবং সেখানে যখন বেশি পরিমাণে তৈরি হবে মানে আমাদের মেজাজ হবে কিরকম বিষণ্ণ, দুঃখিত, মেলানকলি ডিসঅর্ডার বলা হয়। তারপর হচ্ছে কি আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিসঅর্ডার দেখা দিবে। এরপর এই জিনিসটাকে ডিসপ্রুভ করলো কে, গুড হিউমারকে, উইলিয়াম হার্ভে যখন থার্মোমিটারের সাহায্যে বডি টেম্পারেচার মাপলো আর তোমার ব্লাড সার্কুলেশন আবিষ্কার করলো। তারপর আবার বিজ্ঞানী আরও গবেষণা করে দেখলো যে আমাদের মস্তিষ্কের যে ইনফ্লুয়েন্স অর্থাৎ মস্তিষ্কের যে কার্যকারিতা নিয়ন্ত্রিত হয় কার দ্বারা, স্নায়ুত নার্ভাস সিস্টেমের দ্বারা। আর একটা হচ্ছে 1 নম্বর নার্ভাস সিস্টেম আর 2 নম্বর হচ্ছে তোমার নার্ভাস সিস্টেম আর হচ্ছে তোমার নিউরাল সিস্টেম বা নার্ভাস সিস্টেম অ্যান্ড এন্ডোক্রাইন সিস্টেম। আর আরেকটা সিস্টেম হচ্ছে ইমিউন সিস্টেম অর্থাৎ অনাক্রমতার মাধ্যমে। তো আমাদের হেলথ এফেক্টেড হয় কার দ্বারা, এক জেনেটিক ডিসঅর্ডারের দ্বারা হচ্ছে, একটা হচ্ছে ইনফেকশনের দ্বারা হচ্ছে, একটা হচ্ছে তোমার ফুড অ্যান্ড ওয়াটার মানে আমাদের ডেইলি লাইফের জন্য তোমার হচ্ছে কি এগুলো হয়, এই লাইফের সমস্যার জন্য। নেক্সট পেজে এখন বলছে দ্য টার্ম হেলথ ইজ ভেরি ফ্রিকুয়েন্ট, হেলথ কি বলছে, ইজ ভেরি ফ্রিকুয়েন্টলি ইউজ বাই এভরিবডি। তাহলে হেলথ কথাটা কি, সবাই প্রায় ব্যবহার করে থাকে হেলথ। হাউ ডু উই ডিফাইন ইট, কীভাবে আমরা এটাকে নির্ধারণ করব। হেলথ ডাজ নট সিম্পলি মিন অ্যাবসেন্স অফ ডিজিজ, স্বাস্থ্য মানে এটা না যে তোমার শরীরে কোনো অসুখ নেই বা ফিজিক্যাল ফিটনেস বা তুমি শারীরিকভাবে খুব ফিট রয়েছো, এটা কিন্তু আমরা হেলথ বলবো না। তার কি বলা আছে, ইট কুড বি ডিফাইন্ড অ্যাজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং। তাহলে কি বলছে যে তো হেলথ বলতে আমরা কিন্তু সেটা ডিফাইন করবো না যে তোমার শরীরে অসুখ নেই, অ্যাবসেন্স অফ ডিজিজ আর ফিজিক্যাল ফিটনেস তোমার বডিতে অনেক বেশি আছে। কারণ তুমি যদি সোশ্যাল, ফিজিক্যাল এবং মেন্টাল, ধরো তোমার ফিজিক্যাল ঠিক আছে এবং তুমি হয়তো মেন্টালিও ঠিক আছে, ফিট আছো, কিন্তু সামাজিকভাবে তুমি ফিট না। অর্থাৎ ধরুন একটা কলা খাওয়া ছিলকা তুমি রাস্তার ফেলে দিলে, মানে তুমি মেন্টালি আনহেলদি, বা তুমি হয়তো কার লোকের সঙ্গে কথা বলতে ভালো বিহেভিয়ার দেখাচ্ছ না, তখন তুমি মেন্টালি কিন্তু আনহেলদি পারসন। তো একটা ফিজিক্যাল হতে হবে, মেন্টাল শারীরিকভাবে হতে হবে, মেন্টাল মানসিকভাবে হতে হবে, এবং আরেকটা হচ্ছে কি তোমার সোশ্যাল সামাজিকভাবে যখন তুমি একজন ওয়েল ম্যানার্ড পিপল হবে তখনই তুমি হচ্ছে কি হেলদি পারসন। ক্লিয়ার? তারপর দেখো, হোয়েন পিপলস আর হেলদি দে আর মোর এফিসিয়েন্ট, যখন একটা মানুষ সামাজিক দিক দিয়ে, শারীরিক দিয়ে, মানসিক দিক দিয়ে সুস্থ হয় তখন সেই মানুষটা অনেক বেশি দক্ষ হয়, মোর এফিসিয়েন্ট অ্যাট ওয়ার্ক, কাজের প্রতি অনেক বেশি দক্ষ হয়। দিস ইনক্রিজ প্রোডাক্টিভ, যেটা কি করে এই কাজের প্রতি দক্ষতার জন্য কি তার প্রোডাক্টিভিটি বেশি হয়, অর্থাৎ সেটা বেশি প্রোডাক্ট তৈরি করতে পারে, প্রোডাক্ট তার অ্যাক্টিভিটি আউটপুটটা অনেক বেশি হয়। অ্যান্ড ব্রিং ইকোনমিক প্রসপারিটি, এবং অর্থনৈতিকভাবে উন্নতি নিয়ে আসতে পারে। হেলথ অলসো ইনক্রিজ লংজিভিটি অফ পিপল, মানে হচ্ছে কি জনসাধারণের স্বাস্থ্যের যে লংজিভিটি রয়েছে, এবং রিডিউস ইনফ্যান্ট অ্যান্ড ম্যাটারনাল মর্টালিটি মানে হচ্ছে ডেথ রেট। তাহলে কি করছে যে একটা মানুষ যদি শারীরিকভাবে মানসিকভাবে এবং তোমার সামাজিকভাবে যদি সুস্থ হয়, ওয়েলবিং হয়, মোর এফিসিয়েন্ট হয়, তাহলে কী হবে, তারা কাজের প্রতি খুব দক্ষ হবে, এবং কাজ প্রতি দক্ষ হলে তার প্রোডাক্টিভিটি বাড়বে। আবার প্রোডাক্টিভিটি যখন বাড়বে তখন তো কী হবে, তখন সমাজে কী হবে, যে সমাজে ইকোনমিক প্রসপারিটি অর্থনৈতিক উন্নতি আসবে, যেখানে তোমার ইনফ্যান্ট অর্থাৎ শিশুদের মৃত্যু হার কমবে, আর হচ্ছে ম্যাটারনাল অর্থাৎ মানে প্রসবকালীন মৃত্যু যে মায়েদের হয় সে এটা কমে যাবে। এবার তবে সেই হেলথকে টিকিয়ে রাখার জন্য কি করতে হবে সেটা এখানে আলোচনা করা হচ্ছে। প্রথম হচ্ছে কি ব্যালেন্স ডায়েট,
অর্থাৎ তোমাকে ডায়েট ঠিক করতে। ডায়েট বলতে আমাদের শরীরে কি দরকার, প্রোটিন দরকার, লিপিড দরকার, কার্বোহাইড্রেট দরকার এবং কি দরকার, আর মিনারেলস দরকার কিছু। তো এই তিনটে জিনিস আর ভাইটামিন দরকার। তো এই চারটে জিনিসের কি করতে হবে, একটা ব্যালেন্স রাখতে হবে, ব্যালেন্স ডায়েট রাখতে হবে। এমন না যে প্রোটিন খুব খেয়ে আছি, লিপিডের কোনো খেয়াল নেই, বা কার্বোহাইড্রেট খেয়ে যাচ্ছি, প্রোটিনের কোনো খেয়াল নেই। তিনটের ডায়েট ব্যালেন্স রাখতে হবে। পার্সোনাল হাইজিন এবং নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। রেগুলার এক্সারসাইজ করতে হবে। মানে এক্সারসাইজ করাটা কেন বলছে এখানে গুরুত্বপূর্ণ, একটা নদী যদি স্থির থাকে তাহলে সেখানে কি শ্যাওলা জন্মাবে, জলটা দুর্গন্ধ ভরে যাবে। কিন্তু যদি নদীটা গতিশীল হয় তাহলে কি হবে, তার মধ্যে কিন্তু শ্যাওলা জন্মাবে না এবং জল পরিষ্কার থাকবে। মানুষের শরীরের ক্ষেত্রে সেরকম হচ্ছে, মানুষ যদি এক্সারসাইজ করবে মানুষের ব্লাড সার্কুলেশন প্রসেসটা ভালো থাকবে। ব্লাড সার্কুলেশন প্রসেস ভালো থাকলে প্রতিটা কলাকোষের মধ্যে উপযুক্ত পরিমাণ অক্সিজেন, উপযুক্ত পরিমাণ নিউট্রিশন পৌঁছাবে, বলে সারা শরীরটাই সুস্থ থাকবে। রেগুলার এক্সারসাইজ দরকার। অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট টু মেনটেন গুড হেলথ। তাহলে একটা গুড হেলথ অর্থাৎ ভালো স্বাস্থ্য মেনটেন করতে গেলে তোমার ব্যালেন্স ডায়েট লাগবে, পার্সোনাল হাইজিন লাগবে, রেগুলার এক্সারসাইজ লাগবে। Yoga has been practiced since time of immemorial to achieve physical and mental health। অর্থাৎ বলছে যে এই যে যোগা জিনিসটা সেই সুপ্রাচীনকাল থেকে মানুষ নিজেদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য বজায় রাখার জন্য করে আসতো, ইম্মেমোরিয়াল অর্থাৎ প্রাচীনকাল থেকে। অ্যাওয়ারনেস অ্যাবাউট ডিজিজ এবং রোগ সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে, কোন রোগটা কি কারণে হচ্ছে সেই সব জানতে হবে। যেমন হচ্ছে ম্যালেরিয়া কার, মশার জন্য হচ্ছে। এবার মশাটা কোন ধরনের মশাটা কোথায় তৈরি হচ্ছে সেই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে অ্যাওয়ারনেস অফ ডিজিজ অ্যান্ড দেয়ার এফেক্ট অন ডিফারেন্ট বডিলি ফাংশন, এবং সেই ডিজিজটা শরীরের কোন কোন অংশে কী ক্ষতিকর দিক দেখাচ্ছে। তারপর হচ্ছে ভ্যাকসিনেশন মানে হচ্ছে একটা ইমিউনাইজেশন প্রসেস। ইমিউনাইজেশন মানে আমাদের দেহের অনাক্রম্যতাকে সক্রিয় করার জন্য যে একটা মানে বাইরের অ্যান্টিজেনকে আমাদের নিষ্ক্রিয় করে আমাদের শরীরের মধ্যে ঢোকানো হয়, যেটা আমাদের কি করে, আমাদের ইমিউন সিস্টেমটাকে সক্রিয় করে তোলে। ভ্যাকসিনেশন বা ইমিউনাইজেশন বলা হয়ে থাকে। অ্যাগেইনস্ট ইনফেকশিয়াস ডিজিজ মানে যে ডিজিজগুলো কোনো প্যাথোজেনের মাধ্যমে ছড়িয়ে যায় এবং সেটা এক বডি থেকে অন্য বডিতে অসুস্থ ব্যক্তি থেকে সুস্থ ব্যক্তির দেহে ছড়ায়, সেটাকে ইনফেকশিয়াস ডিজিজ বলা হয়। প্রপার ডিসপোজাল অফ ওয়েস্ট, যে সমস্ত ওয়েস্টগুলো আমাদের দৈনন্দিন জীবনে তৈরি হয় সেগুলোকে ডিসপোজ করতে হয় প্রপারলি। এমন প্লাস্টিক তুমি রাস্তাঘাটে ছুঁড়ে ফেলে দিলে, ফসলের জমিতে ফেলে দিলে কী হলো, সেটা কিন্তু ক্ষতি করবে। ওই প্রপার ওয়েস্টকে ডিসপোজাল করতে হবে। কন্ট্রোল অফ ভেক্টর যেমন ধরে নাও ম্যালেরিয়া মশার মাধ্যমে ছড়িয়ে পড়ছে, তাদেরকে মশারা কন্ট্রোল করতে হবে। মশা কন্ট্রোল করতে জানতে হবে যে মশা কোন কোন বাড়ির আশেপাশে কোন কোন জায়গাগুলোতে ওরা জন্মায়। যেমন কোনো জল জমে থাকলে সেই জলের মধ্যে মশা লার্ভা বা ডিম পারে, সেগুলোকে নষ্ট করতে হবে। তারপর হচ্ছে কন্ট্রোল অফ ভেক্টরস হলো অ্যান্ড মেনটেন্যান্স অফ হাইজিন ইন ফুড। অর্থাৎ দেখুন টাইফয়েড বা হয়তো কলেরা, এগুলো কার মাধ্যমে ছড়ায়, এগুলো জল এবং খাবারের মাধ্যমে ছড়ায়। তাহলে কি করতে হবে, হাইজিন অর্থাৎ খাবারের স্বাস্থ্য মেনটেন করতে হবে, অর্থাৎ সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভালো করে সেদ্ধ করে খেতে হবে এবং সেটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। এটাকে বলা হচ্ছে ফুড হাইজিন। অ্যান্ড ওয়াটার রিসোর্সেস এবং ভালো জল খেতে হবে, কারণ যে কন্টামিনেটেড ওয়াটার অর্থাৎ কোনো জায়গায় জল আসছে হয়তো ওর সঙ্গে কোনো একটা নোংরা জায়গার জল মিক্সড হয়ে গেছে, তো জলটা কি কন্টামিনেটেড হয়ে গেছে, সেই জলটা কিন্তু চলবে না। তাহলে গুড হেলথ করতে গেলে আমাদের কী লাগবে, ব্যালেন্স ডায়েট লাগলো, পার্সোনাল হাইজিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, রেগুলার এক্সারসাইজ লাগবে, যোগা লাগবে এবং কি লাগবে, আমাদের ডিজিজ সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে। তারপর হচ্ছে কি এবং হচ্ছে আমাদের প্রপার ডিসপোজাল ওয়েস্ট, যেগুলো আমাদের দৈনন্দিন ওয়েস্টগুলো সেগুলো ডিসপোজ করতে হবে এবং হাইজিন ইন ফুড খাবারকে ঠিক করতে হবে। অ্যান্ড ওয়াটার রিসোর্সেস অর্থাৎ জলগুলোকে ঠিক করতে হবে। For achieving good health, when the functioning of one or more organ or system of the body is adversely affected, যখন
কোনো একটা আমাদের দেহের কোনো একটা অঙ্গের কাজ অ্যাডভার্সলি এফেক্টেড, অর্থাৎ খুব মারাত্মকভাবে আক্রান্ত হবে বা ক্ষতিগ্রস্ত, যেমন যকৃতের কাজ বা কিডনির কাজ বা হার্টের কাজ বাধাপ্রাপ্ত প্রাপ্ত হবে, তখন কী হবে, ক্যারেক্টারাইজ বাই অ্যাপিয়ারেন্স অফ ভ্যারিয়াস সাইন, তখন আমাদের বিভিন্ন ধরনের সাইন এবং সিমটম দেখাবেন। উই সে দ্যাট উই আর নট হেলদি, উই হ্যাভ এ ডিজিজ। বুঝতে পারলে, যখন আমাদের কোনো শরীরের কোনো একটা অর্গান প্রপারলি ফাংশন করবে না, তখন সেটা কি করবে, নির্দিষ্ট একটা সিমটম দেখাবে, এবং এই সিমটমগুলো হচ্ছে আমাদের বলবে যে আমাদের কি কি হয়েছে, যেটাকে আমরা বলছি ডিজিজ। এক কথায় ডিজিজ কথাটার মানে হচ্ছে, দেখো ইজ, ডি মানে হচ্ছে নো, আর ডি আর ইজ মানে হচ্ছে ইজিনেস, অর্থাৎ আমাদের যখন শরীরে কোনো আরাম থাকবে না, তখন সেটাকে আমরা ডিজিজ বলছি। এবার ডিজিজ হচ্ছে কি, ক্যান বি গ্রুপড ইন্টু ইনফেকশিয়াস অ্যান্ড, তার ডিজিজ হয়ে গেল দুই রকমের, একটা হচ্ছে ইনফেকশিয়াস, একটা নন ইনফেকশিয়াস। ইনফেকশিয়াস মানে যেগুলো প্যাথোজেনের মাধ্যমে যে ডিজিজগুলো হয় সেগুলো ইনফেকশিয়াস, একটা নন ইনফেকশিয়াস। ইনফেকশিয়াস তার দুই রকমের ডিজিজ, একটা ইনফেকশিয়াস ডিজিজ, একটা নন ইনফেকশিয়াস ডিজিজ, হুইচ আর ইজিলি ট্রান্সমিটেড ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার ইজ কল্ড ইনফেকশন। মানে এটা হচ্ছে কি ট্রান্সমিটেড ডিজিজ, অর্থাৎ যে অসুখটা একটা অসুস্থ ব্যক্তি দেহ থেকে সুস্থ ব্যক্তি দেহে ছড়িয়ে পড়ে তাকে বলা হচ্ছে ইনফেকশিয়াস ডিজিজ। আর ইনফেকশিয়াস ডিজিজ আর ভেরি কমন অ্যান্ড এভরি ওয়ান অফ আস সাফার ফ্রম দিস অ্যাট সামটাইমস অর আদার্স। বলছে কি ইনফেকশন যে ডিজিজটা রয়েছে, যেখানে কি একটা অসুস্থ ব্যক্তি দেহ থেকে সুস্থ ব্যক্তি দেহে কী হচ্ছে, ডিজিজটা ছড়িয়ে পড়ছে, এবং এই ডিজিজটা কি হচ্ছে ট্রান্সমিটেড হচ্ছে, এবং এটা হচ্ছে সবাই আমরা কম বেশি এই ডিজিজের অভিজ্ঞতা আমাদের রয়েছে। সাম অফ দ্য ইনফেকশন ডিজিজ আর, তার কী হলো এইডসটা একটা ফাটাল ডিজিজ, ফাটাল বলতে মারাত্মক ডিজিজ, যেটা আমাদের খুব বেশি ক্ষতিগ্রস্ত করে। এবং নন ইনফেকশিয়াস ডিজিজ, ক্যান্সার ইজ দ্য মেজর কজ। নন ইনফেকশন মানে কি ক্যান্সার, কারণ যদি ক্যান্সার হয় তাহলে সেই ক্যান্সারটা কি ছড়িয়ে পড়ে না, অর্থাৎ যার ক্যান্সার হয়েছে শুধু তার বডিতেই স্থায়ী হয়, এই জন্য ক্যান্সারকে বলা হয় নন ইনফেকশিয়াস ডিজিজ। ড্রাগস অ্যান্ড অ্যালকোহল অ্যাবিউজ অলসো এফেক্ট আওয়ার হেলথ অ্যাডভার্সলি। এই যে ড্রাগের ইউজগুলো কী করে, আমাদের শরীরকে খুব বেশি আক্রান্ত করে। A wide range of organisms belonging to bacteria, virus, fungi and protozoa, helminths, etc. could cause disease in man. মানে ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, আদ্য প্রাণী প্রোটোজোয়া এবং হেলমিন্থস মানে যেগুলো কৃমি, প্ল্যাটি হেলমিন্থস বা অ্যাসক্লেমিন্থিস, তারা কি করে, তারা তাদের একটা ডাইভার্স গ্রুপ, অনেক বেশিরভাগ অর্গানিজম কি করছে, অনেক অর্গানিজম যারা আমাদের ডিজিজ তৈরি করে। could cause disease in man. Such disease causing organism called pathogen. তার প্যাথোজেন কি, প্যাথোজেন হচ্ছে ডিজিজ কজিং অর্গানিজম অফ ম্যান। মানুষের শরীরে ডিজিজ তৈরি করে কারা, বেশি অনেক ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, হেলমিন্থস, এই সমস্ত যে ডিজিজ কজিং অর্গানিজম যারা, তাদেরকে বলা হচ্ছে প্যাথোজেন্স। মোস্ট প্যারাসাইট কাদের বলা হচ্ছে, যারা অন্যের শরীরে বাস করে এবং নিজের জীবিকা নির্বাহ করে, কিন্তু নিজ উপকৃত হয় এবং হোস্টের ক্ষতি করে। বুঝতে পারলে, প্যারাসাইট মানে হচ্ছে যারা অন্যের শরীরে বসবাস করে এবং সেই শরীর থেকে পুষ্টি সংগ্রহ করে, নিজে উপকৃত হয় কিন্তু হোস্টের ক্ষতি করে, তারাই হচ্ছে প্যারাসাইটস। আর দেয়ার ফর প্যাথোজেন অ্যাজ দে কজ হার্ম টু দ্য হোস্ট বাই লিভিং ইন অর দেম। যেমন ধরেন একটা অ্যাসকারিস মানে গোলকৃমি আমাদের শরীরে বসবাস করে, মানুষের শরীরে বসবাস করে, মানুষের শরীর থেকে পুষ্টি শোষণ করে, সে নিজে উপকৃত হয় কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত হয়। তারপর দ্য প্যাথোজেন ক্যান এন্টার আওয়ার বডি বাই ভ্যারিয়াস মিনস। যে প্যাথোজেন, যে ডিজিজ কজিং অর্গানিজমগুলো রয়েছে, তারা বিভিন্ন উপায়ে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে।
তারপর কি প্রবেশ করার পর মাল্টিপ্লাই, মানে কারণ সেখানে তারা নিজের জীবের সংখ্যা বাড়িয়ে দেয়। অ্যান্ড ইন্টারফেয়ার, এবং ইন্টারফেয়ার করে কার সঙ্গে করে, উইথ নর্মাল ভাইটাল অ্যাক্টিভিটিস। তারা কি আমাদের যে বিভিন্ন কোষের যে বিভিন্ন অর্গান বা কোষের যে নর্মাল যে গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, সেই গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে তারা কি করে, ইন্টারফেয়ার করে। তার তার ফলস্বরূপ কী হয়, রেজাল্টিং ইন মরফোলজিক্যাল অ্যান্ড ফাংশনাল ড্যামেজ, যার ফলে আমাদের মরফোলজিক্যাল এবং ফাংশনাল অর্থাৎ শারীরবৃত্তীয় এবং হচ্ছে কি ফাংশনাল কার্যকারী সাধারণত ড্যামেজ দেখতে পাওয়া যায়। অর্থাৎ ডিজিজ কজিং অর্গানিজমগুলো প্রথমে আমাদের শরীরে প্রবেশ করার পর আমাদের শরীরে যে নর্মাল অ্যাক্টিভিটি রয়েছে তার সঙ্গে তারা ইন্টারফেয়ার করে, এবং ইন্টারফেয়ার করার ফলে কী হচ্ছে, আমাদের শরীরে যে নর্মাল মরফোলজিক্যাল এবং মরফোলজিক্যাল অ্যান্ড ফাংশনাল যে অ্যাক্টিভিটি রয়েছে সেটা কী হয়, ড্যামেজ হয়। Pathogens have adapted to life within the environment of the host. প্যাথোজেনগুলো কী করে, অ্যাডাপ্ট করে উইদিন দ্য এনভায়রনমেন্ট অফ দ্য হোস্ট। ধরো মানুষের শরীরে একটা প্যাথোজেন প্রবেশ করলো, তো সে মানুষের শরীরের যে পরিবেশ রয়েছে সেই পরিবেশের সঙ্গে নিজেকে অ্যাডাপ্ট করিয়ে নেয়। কারণ মানুষের শরীরে তো ইমিউন সিস্টেম রয়েছে, অনাক্রমণ করার ক্ষমতা রয়েছে, কিন্তু সেই অনাক্রমণ করার ক্ষমতা সত্ত্বেও তারা এখানে অ্যাডাপ্ট হচ্ছে। কীভাবে হচ্ছে, সেটা অ্যাডাপ্ট হচ্ছে তোমার ওদের অ্যাডাপ্টেশনের মাধ্যমে, অর্থাৎ ওদের মধ্যে যে ফিজিওলজিক্যাল চেঞ্জ চলে আসছে, বায়োকেমিক্যাল চেঞ্জ চলে আসছে, জেনেটিক্যাল চেঞ্জ আসছে তার জন্য। For example, the pathogens that enter the gut must know a way of surviving in a stomach at low pH, resisting the various digestive enzymes. বলছে কি যেখানে যে আমাদের শরীরে দেখো যখন কোনো একটা প্যাথোজেন এন্টার করে, তো আমাদের যে গাট মানে যে আমার ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে, তো পাকস্থলীতে পিএইচের মাত্রা কত, পাকস্থলীতে পিএইচের মাত্রা হাইড্রোক্লোরিক অ্যাসিড, তার পিএইচ লেভেলটা হচ্ছে 1.2। এত কম পিএইচে কোনো জীবের সার্ভাইভ করা সম্ভব না, বাট হাইলি অ্যাসিডিক পিএইচ। এবং তারপর রেজিস্টিং দ্য ভ্যারিয়াস ডাইজেস্টিভ এনজাইমস, এবং আমাদের শরীরে যে প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট ভাঙার যে সমস্ত এনজাইমগুলো রয়েছে, সেই এনজাইমগুলোতে অর্গানিজমগুলোকে মেরে ফেলতে পারে, ডাইজেস্ট করে নিতে পারে, কিন্তু করতে পারছে না। কেন করতে পারছে না, কারণ তার মধ্যে চেঞ্জ চলে আসছে। ওকে, A few representative members from different group of pathogenic organism are discussed here along with the disease caused by them. এখানে অল্প সংখ্যক ডিজিজ কজিং প্যাথোজেনগুলো সম্পর্কে আলোচনা করা হলো। প্রিভেন্টিভ মানে কীভাবে প্রিভেনশন করা যায়, কী বাধা দেওয়া যায় এই ডিজিজ স্প্রেডটাকে। কন্ট্রোল, তারপর তাকে কন্ট্রোল করা হয় কীভাবে। অ্যাগেন্স্ট দ্য ডিজিজ ইজ জেনারেল আর অলসো ব্রিফলি ডিসক্রাইব। তাহলে এখানে কী করা হলো, কিছু ডিজিজ সম্পর্কে এবং সেগুলো দ্বারা কী রোগ তৈরি হচ্ছে এবং সেই রোগগুলোকে প্রিভেনশন কীভাবে করা যাবে এবং তাকে কন্ট্রোল মেজার কী রয়েছে, তার কন্ট্রোল করার যে উপায়গুলো রয়েছে সে সম্পর্কে আমরা এখানে বিস্তারিত দেখব। তারপর হচ্ছে কি প্রথম হচ্ছে সালমোনেলা টাইফি। সালমোনেলা টাইফি হচ্ছে একটা ব্যাকটেরিয়াম। এই ব্যাকটেরিয়া হচ্ছে আমাদের টাইফয়েড রোগ তৈরি করে। তো সালমোনেলা টাইফি যে প্যাথোজেনিক ব্যাকটেরিয়াম হুইচ কজ টাইফয়েড ফিভার ইন হিউম্যান বিং। মানুষ শরীরে কী করে, টাইফয়েড ফিভার তৈরি করার জন্য দায়ীকে সালমোনেলা টাইফি। দিস প্যাথোজেন্স জেনারেলি এন্টার দ্য স্মল ইন্টেস্টাইন। তাহলে এটা কোথায় যাচ্ছে, এটা স্মল ইন্টেস্টাইন। কার মাধ্যমে যাচ্ছে, ফুড সাবস্টেন্স, ওয়াটার বা তোমার মানে খুব অল্প করে ধোয়া অপরিষ্কার সবজির মাধ্যমে। থ্রু দ্য ওয়াটার কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার contaminated with them and migrate to other organs through blood. তাহলে কী হলো দেখো, প্রথমে হচ্ছে সালমোনেলা টাইফি, এটা খাবার এবং সাথে জলের মাধ্যমে আমাদের গাট অর্থাৎ স্মল ইন্টেস্টাইনে চলে গেল। এবার স্মল ইন্টেস্টাইন থেকে তারা কী করছে, থ্রু ব্লাড সার্কুলেটরি সিস্টেমের মাধ্যমে আদার অর্গানের মধ্যে ট্রাভেল করছে। সাস্টেইনড হাই ফিভার, তার কী হচ্ছে, হাই ফিভার অর্থাৎ জ্বর। মানুষের শরীরে স্বাভাবিক তাপমাত্রা কত, 37 ডিগ্রি সেন্টিগ্রেড। এর চেয়ে বেশি হলে কী হচ্ছে, আমাদের জ্বর হবে। তো এখানে টেম্পারেচার হয়ে গেল 39 to 40 ডিগ্রি সেন্টিগ্রেড। উইকনেস, দুর্বলতা লাগবে অনেক।
স্টোম্যাক পেন অর্থাৎ পাকস্থলীতে ব্যথা হবে, কনস্টিপেশন অর্থাৎ কোষ্ঠবদ্ধতা দেখা দিবে, হেডেক মাথা ব্যথা দেখা দিবে, অ্যান্ড লস অফ অ্যাপেটাইট অর্থাৎ ক্ষুধা কমে যাবে। আর সাম অফ দ্য কমন সিমটম অফ দিস ডিজিজ। ইন্টেস্টিনাল পারফোরেশন, ইন্টেস্টিনাল মানে ক্ষুদ্রান্তের মধ্যে ছিদ্র তৈরি হয়, পারফোরেশন মানে ছিদ্র তৈরি হয়ে যাবে, অ্যান্ড ডেথ এবং খুব সিভিয়ার কন্ডিশন হয়ে গেলে অর্থাৎ খুব বেশি বেড়ে গেলে মৃত্যু পর্যন্ত হতে পারে। May occur in severe disease because typhoid fever could be confirmed by Widal test. Very important question. তাহলে সালমোনেলা টাইফি একটা ব্যাকটেরিয়াম যেটা তোমাকে টাইফয়েড রোগ করাচ্ছে, এবং এই ব্যাকটেরিয়া ফুড এবং ওয়াটারের মাধ্যমে আমাদের স্মল ইন্টেস্টাইনে চলে আসে। স্মল ইন্টেস্টাইন থেকে সেটার সঙ্গে কী হয়, আমাদের ব্লাড সার্কুলেটরি সিস্টেমে ঢুকে পড়ে এবং তার মাধ্যমে বিভিন্ন অর্গানের মধ্যে ছড়িয়ে পড়ে। এর মাধ্যমে কী হচ্ছে, মাথা ব্যথা হবে, দুর্বলতা হবে, স্টোমাক পেন পাকস্থলীতে ব্যথা হবে, এবং সঙ্গে কনস্টিপেশন হবে, কোষ্ঠবদ্ধতা হবে, ক্ষুধা কমে যাবে, এবং কমন সিমটম এবং ইন্টেস্টিনাল পারফোরেশন খুব বেশি সিভিয়ার কন্ডিশন হয়ে গেল অর্থাৎ খুব বেশি হয়ে গেল অসুখটা, তখন কী হবে, ক্ষুদ্রান্তের মধ্যে ছিদ্র তৈরি হবে এবং রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। তো এই রোগের জন্য যে রোগ নির্ণয় করার জন্য যে টেস্ট ব্যবহার করা হয় তার নাম হচ্ছে ওয়াইডাল টেস্ট। এ ক্লাসিক কেস ইন মেডিসিন দ্যাট মেরি ম্যালন নিকনেম টাইফয়েড ম্যারি। মেরি ম্যালন বলে একজন ছিলেন যা প্রথম এই টাইফয়েডের জন্ম ধরা পড়ে। টাইফয়েড ম্যারি ইজ ওর্থ মেনশনিং হিয়ার, সি ওয়াজ এ কুক by professional and was typhoid carrier who continued to spread typhoid for several years through the food she prepared. তাহলে কি ছিল, এই ম্যারি ম্যালন ছিল একজন মানে রাঁধুনি, সে করতো টাইফয়েড আক্রান্ত ছিল এবং সে খাবার তৈরি করতো এবং সেই খাবারের মাধ্যমে সে অনেক বছর ধরে কি করে এই টাইফয়েড রোগটা ছড়িয়েছিল। Bacteria like Streptococcus pneumoniae, this is bacteria Streptococcus pneumoniae and Haemophilus influenza are responsible for the disease pneumonia in animals which infects the alveoli or in the lungs. তো লাংসের মধ্যে কি রয়েছে, লাংসের মধ্যে রয়েছে অ্যালভিওলাই। লাংস হয় ধরে নাও, এখান থেকে হয় আমাদের ট্রাকিয়া, ট্রাকিওল, ব্রঙ্কয়, ব্রঙ্কিওলেও ভাগ হয়ে যাচ্ছে, এগুলো আবার ভাগ হয়ে যাচ্ছে। তো এখানে এসে তোমার কি হচ্ছে, ছোট ছোট অ্যালভিওলাই তৈরি হবে, এরকম গোল গোল অ্যালভিওলাই। অ্যালভিওলাই, এই অ্যালভিওলাইগুলো কি হচ্ছে তোমার দেখো বলছে কি, ইন হিউম্যান হুইচ ইনফেক্টস দ্য অ্যালভিওলাই এয়ার ফিল্ড স্যাক। এগুলোর মাধ্যমে এখান থেকে ব্লাড, এখান থেকে হয় এর মাধ্যমে এয়ারটা ব্লাডের মধ্যে চলে যায়, ওই জন্য এয়ার ফিল্ড স্যাক বলা হচ্ছে অফ দ্য লাংস। অ্যাজ এ রেজাল্ট অফ দ্য ইনফেকশন দ্য অ্যালভিওলাই গেট ফিল্ড উইথ ফ্লুইড। তাহলে এখানে কি হয়, এখানে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান হয়, কিন্তু যদি এটা ফ্লুইড দ্বারা ফিল্ড হয়ে যায়, ফ্লুইড দ্বারা ফিল্ড হয়ে যায়, তাহলে কী হবে, এখানে গ্যাসের এক্সচেঞ্জটা হবে না, যার ফলে কী হবে, শ্বাসকষ্ট হবে। ফ্লুইড লিডিং টু সিভিয়ার প্রবলেম রেসপিরেশন, তারপরে শ্বাসকষ্টের গিয়ে সম্ভাবনা তৈরি হয়। তাহলে কি হলো, স্ট্রেপ্টোককাস নিউমোনি এবং হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি বলে, স্ট্রেপ্টোককাস নিউমোনি একটা ব্যাকটেরিয়া আর হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি হচ্ছে কি একটা ভাইরাস। এরা কি করে, কিসের জন্য, এরা নিউমোনি রোগ তৈরি করে। নিউমোনি রোগ কী করে, এই যে তোমার লাংসের মধ্যে যে অ্যালভিওলাইগুলো রয়েছে যেগুলো এয়ার স্যাক্ট অর্থাৎ বায়ু দ্বারা পূর্ণ থাকে, যেন বায়ুর গ্যাস এক্সচেঞ্জ ঘটে, মানে এগুলোর মধ্যে কী হয়, এটা ধরো না অ্যালভিওলাই, এটা ব্লাড ভেসেল, তাহলে কি হয়, এখান থেকে তোমার অক্সিজেন আসে আর ব্লাড থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায়। এবার কি হচ্ছে, যদি এই জিনিসটা পুরো ফ্লুইড দ্বারা ফিল হয়ে যায়, তাহলে কি হবে, তোমার এখানে গ্যাসের এক্সচেঞ্জটা ঠিকঠাক হবে না, যার ফলে তোমার কি হবে, শ্বাসকষ্টের মতো সমস্যা তৈরি হবে। দ্য সিমটমস অফ নিউমোনিয়া ইনক্লুডস, নিউমোনিয়াতে কী হবে, জ্বর হবে, চিল অর্থাৎ খুব ঠান্ডা লাগবে, কফ তৈরি হবে এবং মাথা ব্যথা করবে। ইন সিভিয়ার কেস দ্য লিপস অ্যান্ড ফিঙ্গার স্নেলস মে টার্ন গ্রে অর ব্লুইশ ইন কালার। যদি সেটা খুব সিভিয়ার কন্ডিশন অর্থাৎ খুব জটিল অবস্থায় চলে যায়, খুব এক্সেস অবস্থায় চলে যায়, তখন আমাদের যে ঠোঁট রয়েছে এবং ফিঙ্গার অর্থাৎ আঙুলগুলো রয়েছে
সেগুলো কী হবে ব্লুইশ গ্রে এবং ব্লুইশ কালার হয়ে যাবে, গ্রে টু ব্লুইশ কালার হবে, ধূসর থেকে নীল কালার হয়ে যাবে। এ হেলদি পারসন অ্যাকোয়ার্স দ্য ইনফেকশন বাই ইনহেলিং দ্য ড্রপলেট অর এরোশন। আমরা যখন হাঁচি দিই, তাহলে একবার হাঁচি দেওয়ার ফলে মোটামুটি 40,000 ড্রপলেট অর্থাৎ থুথুর যে গোল গোল মানে পার্টিকেলগুলো বেরিয়ে আসে সেটা বলা হয় ড্রপলেট। মনে 40,000 ড্রপলেট বেরিয়ে আসে একটা হাঁচিতে, এবং সেই হাঁচির সেই ড্রপলেটের মধ্যে থাকে এই সমস্ত জীবাণুগুলো, প্যাথোজেনগুলো থাকে, এই ছোটো ছোটো ড্রপলেট, যে থুতু যে ড্রপলেটগুলো বেরোয় সেই ড্রপলেটগুলোর মাধ্যমে। তাহলে এই ড্রপলেটগুলোর মাধ্যমে কী হচ্ছে, একটা আক্রান্ত ব্যক্তি থেকে সুস্থ ব্যক্তির কাছে জিনিসটা ছড়িয়ে পড়ছে। হ্যাঁ, তারপর হচ্ছে কি বাই অ্যান ইনফেক্টেড পারসন অর ইভেন বাই শেয়ারিং গ্লাসেস এবং ইউটেন্সিলস, মানে বাইরের আসবাবপত্র এবং তোমার গ্লাসের মাধ্যমে কিন্তু ছড়িয়ে পড়ছে। ডাইসেন্ট্রি রক্ত আমশয়, প্লাগ মানে হচ্ছে ডাইসেন্ট্রি হচ্ছে কি এন্টামিবা হিস্টোলাইটিকা, ডাইসেন্ট্রি হচ্ছে এন্টামিবা হিস্টোলাইটিকা বলে একটা অ্যামিবা রয়েছে, তার এই ডাইসেন্ট্রি। প্লাগ হচ্ছে আর্সেনিয়া পেস্টিস, আর্সেনিয়া পেস্টিস, এটা হচ্ছে প্লাগ রোগে, প্লাগ হচ্ছে তোমার ইঁদুর থেকে ছড়া যায় রোগটা। ডিপথেরা হচ্ছে কোরিনি ব্যাকটেরিয়াম ডিপথেরি, ব্যাকটেরিয়াল ইনফেকশন। ডিপথেরি আর সাম আদার কমন ব্যাকটেরিয়াল ডিজিজ ইন ম্যান। মেনি ভাইরাসেস অলসো কজ ডিজিজ ইন হিউম্যান বিং, অনেক ভাইরাস রয়েছে যারা মানুষের মধ্যে রোগ তৈরি করে। রাইনো ভাইরাস, এটা হচ্ছে কমন কোল্ডের ভাইরাস, রিপ্রেজেন্ট অন সাচ গ্রুপ অফ ভাইরাস হুইচ কজ ওয়ান অফ দ্য মোস্ট ইনফেকশাস হিউম্যান এলিমেন্টস কল কমন কোল্ড। এটা খুব কমন, আমাদের মধ্যে সাধারণ যে সর্দি লাগা সেটাকে আমরা বলছি বা ফ্লু বলা হয় এটাকে, সেটা হচ্ছে তোমার এই কিসের মাধ্যমে হচ্ছে, এই তোমার রাইনো ভাইরাসের মাধ্যমে কমন কোল্ড ডিজিজ হচ্ছে। দে ইনফেক্ট দ্য নোজ, তারা নাককে ইনফেক্ট করে, এবং রেসপিরেটরি প্যাসেজ অর্থাৎ শ্বাসের যে পথ রয়েছে প্যাসেজ সেটাকে ইনফেক্ট করে দেয়। বাট নট ইন দ্য লাংস, এরা লাংস পর্যন্ত যায় না, এরা হচ্ছে কি আমাদের নোজ এবং আমাদের যে ট্রাকিয়া রয়েছে সেই ট্রাকিয়াকে ইনফেক্ট করে। দ্য কমন কোল্ড ইজ এ ক্যারেক্টারাইজড বাই নেসাল ডিসচার্জ, nasal congestion and discharge, sore throat, hoarseness, cough, hoarseness, cough, এবং হেডেক, টায়ার্ডনেস, হুইচ ইজ ইউজুয়ালি লাস্ট 3 to 7 days। তাহলে এই যে কমন কোল্ড, যেটা আমাদের নাক এবং রেসপিরেটরি প্যাসেজ যে রয়েছে অর্থাৎ ট্রাকিয়া রয়েছে তাকে ইনফেক্ট করছে, যার ফলে কী হচ্ছে, কিন্তু লাংসকে এরা ইনফেক্ট করে না, কিন্তু আমরা নিউমোনিয়াতে পেলাম কি লাংসের অ্যালভিওলাকে ইনফেক্ট করলো। তাহলে এখানে সিমটম কী দেখাচ্ছে, সিমটম দেখাচ্ছে নেসাল ডিসচার্জ, অর্থাৎ নাক দিয়ে ডিসচার্জ হবে, মিউকাস বেরিয়ে আসবে। তারপর হচ্ছে কি নেসাল কনজেশন অর্থাৎ নাক বন্ধ হয়ে যাবে, সোর থ্রোট গলা ব্যথা করবে, হর্সনেস ফস করে শব্দ হবে, এবং শুধু কফ জমে যাবে, হেডেক মাথা ব্যথা করবে, টায়ার্ডনেস ক্লান্তি আসবে। এটা কদিন 3 থেকে 7 দিন পর্যন্ত স্থায়ী হয়। ড্রপলেট রেজাল্টিং ফ্রম কাফ অর স্নিজ অফ অ্যান ইনফেক্টেড পারসন আর আইদার ইনহেলড ডাইরেক্টলি অর ট্রান্সমিটেড থ্রু কন্টামিনেটেড অবজেক্ট such as pen, book, cuff, doorknob, computer, keyboard, mouse, etc. and cause infection in healthy person. তাহলে এটা একটা ইনফেকশিয়াস ডিজিজ, সুতরাং একটা অসুস্থ ব্যক্তির শরীর থেকে সুস্থ ব্যক্তির শরীরে এই মানে এই কমন কোল্ডটা ট্রান্সফার হতে পারে। কীভাবে হতে পারে, কার মাধ্যমে, কলমের মাধ্যমে হতে পারে, বইয়ের মাধ্যমে হতে পারে, কাপ পেয়ারের মাধ্যমে হতে পারে, ডোরনব অর্থাৎ দরজার যে হাতল থাকে তার মাধ্যমে হতে পারে, কম্পিউটার কিবোর্ডের মাধ্যমে হতে পারে, মাউসের মাধ্যমে হতে পারে, ওকে, এগুলোর মাধ্যমে সেটা ট্রান্সফার হয়। এরপর হচ্ছে দেখো আমাদের একটা কমন ডিজিজ দেওয়া হয়, সেটার নাম হচ্ছে তোমার ম্যালেরিয়া।
মোটামুটি প্রতি বছর 10 লক্ষ করে মানুষ মারা যায় তোমার এই ম্যালেরিয়ার আক্রান্ত, ম্যালেরিয়ার জন্য। তাহলে সাম অফ দ্য হিউম্যান ডিজিজ আর কজড বাই প্রোটোজোয়া। প্রোটোজোয়া হচ্ছে কারা, যারা হচ্ছে প্রোটিস্টার আন্ডারে পড়ে, এককোষী ইউক্যারিওটিক। ইউ মাইট হ্যাভ হিয়ার্ড অ্যাবাউট ম্যালেরিয়া। ম্যালেরিয়ার কথা তোমরা সবাই শুনেছ। তারা বলছে কি, এ diseased man has been fighting since many years. মানে একজন আক্রান্ত ব্যক্তি অনেক বছর ধরে লড়াই করছে। তো এখানে প্লাজমোডিয়াম এ টাইনি প্রোটোজোয়া। প্লাজমোডিয়াম হচ্ছে একটা ক্ষুদ্র প্রোটোজোয়া যে রেসপন্সিবল ফর ডিজিজ, এই অসুখটার জন্য দায়ী হচ্ছে কে, প্লাজমোডিয়াম। এবার প্লাজমোডিয়াম, ডিফারেন্ট স্পিসিস অফ প্লাজমোডিয়াম আর প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। তাহলে যখন আমরা প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স পড়বো তখন সেটা কার জন্য দাঁড়িয়ে, ভাইভ্যাক্স হচ্ছে তোমার বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া হচ্ছে এর দ্বারা। প্লাজমোডিয়াম ম্যালেরিয়া ম্যালেরিয়াতে কোয়ার্টাইন ম্যালেরিয়া হলো প্লাজমোডিয়াম ওভেলি। প্লাজমোডিয়াম ওভেলির মাধ্যমে হচ্ছে ওভেল টার্সিয়ান ম্যালেরিয়া। আর হচ্ছে একটা প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, এর মাধ্যমে হচ্ছে, এটা সবচেয়ে ভয়ানক ডিজিজ হচ্ছে এই প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, এটা হচ্ছে ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া। এবার দেখো, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম কি 36 থেকে 48 ঘন্টা অন্তর অন্তর জ্বর আসে, কিন্তু যখন তুমি প্লাজমোডিয়াম ম্যালেরিয়াতে যাবে সেখানে হচ্ছে কি, সেটা হচ্ছে 72 ঘন্টা পর পর জ্বর আসে। আবার হচ্ছে কি প্লাজমোডিয়াম ওভেলের ক্ষেত্রে 48 ঘন্টা পর পর জ্বর আসে। আর তোমার প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের ক্ষেত্রে এটা কিন্তু 48 আওয়ার্স 70 আওয়ার্স 48 আওয়ার্স 48। তাহলে কি হচ্ছে, 4 রকমের ম্যালেরিয়া আছে। একটা প্লাজমোডিয়াম হলো প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, যেটা হচ্ছে তোমার বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া, যেখানে 48 ঘন্টা পর পর জ্বর আসে। তার প্লাজমোডিয়াম ম্যালেরি, যেটা হচ্ছে কোয়ার্টাইন ম্যালেরিয়া, 72 ঘন্টা পর পর জ্বর আসে। প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া, যেখানে 36 থেকে 48 ঘন্টা পর জ্বর আসে। Of this malignant malaria caused by Plasmodium falciparum is the most serious. সবচেয়ে সিরিয়াস হচ্ছে কথা প্লাজমোডিয়াম ফ্যালসিপারামের দ্বারা যে ম্যালেরিয়াটা হচ্ছে। Let us take a glance at the life cycle of Plasmodium. এখানে আমরা কি প্লাজমোডিয়ামের লাইফ সাইকেল সম্পর্কে আলোচনা করব। Plasmodium enters the human body by sporozoid. মানে এই যে এটা হচ্ছে স্পোরোজয়েড, এগুলো হচ্ছে স্পোরোজয়েড। স্পোরোজয়েডটা তৈরি হচ্ছে কোথায়, এর হচ্ছে প্রাইমারি হোস্টের নাম হচ্ছে তোমার মসকুইটো এবং স্ত্রী অনোফিলিস মসকুইটো, এবং সেকেন্ডারি হোস্ট হচ্ছে আমাদের হিউম্যান বিং। ক্লিয়ার? প্রাইমারি হোস্ট হচ্ছে তোমার তার মসকুইটো হচ্ছে কি প্রাইমারি আর সেকেন্ডারি হোস্ট হচ্ছে তোমার হিউম্যান। তো মশার ভিতরে কি হয়, মশার মধ্যে এর সেক্সুয়াল লাইফ সাইকেলটা কমপ্লিট হয়, আর মানুষের ধীরে ধীরে আসেক্সুয়াল লাইফ সাইকেলটা কমপ্লিট হয়। ক্লিয়ার? এবার মশার মধ্যে যে সেক্সুয়াল লাইফ সাইকেল কমপ্লিট হয় সেখানে কি হয়, এই স্পোরোজয়েড তৈরি হয়। ম্যাচিওর ইনফেক্টিভ স্টেজ অফ স্পোরোজয়েড এসকেপ ফ্রম গাট অ্যান্ড মাইগ্রেট। গাট বলতে মশার যে ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে সেটা গাট বলা হয়, সেই গাট থেকে তারা মুক্ত হয় অ্যান্ড মসকুইটো স্যালাভারি গ্ল্যান্ডে এসে থাকে। ক্লিয়ার? এরপর যখন এরা একটা মশা যখন সুস্থ মানুষের দেহে রক্ত খেতে যায় তখন সেই রক্তের সঙ্গে হয় মানুষের শরীরে স্পোরোজয়েডগুলো ঢুকে পড়ে। এরপর স্পোরোজয়েডগুলো চলে আসে কোথায়, লিভার, যকৃতের মধ্যে। এবং যকৃতে আসার পরে দ্য প্যারাসাইট প্রডিউস আসেক্সুয়াল ইন লিভার সেল অ্যান্ড বাস্টিং দ্য সেল রিলিজ ইন টু দ্য ব্লাড। তাহলে কী করে, এই লিভারের মধ্যে এসে ওরা আরবিসির মধ্যে ঢুকে পড়ে, এবং আরবিসির মধ্যে তারা মাল্টিপ্লিকেশন করার তার সংখ্যা বাড়তে থাকে। বাড়ার পরে তারা হিমোজয়েন বলে একটা টক্সিন এখানে ক্ষরণ করে।
এই টক্সিনের জন্য কী হয়, আরবিসিটা বাস্ট হয়, এবং আরবিসিটা বাস্ট হয়ে তারা আরবিসি থেকে বেরিয়ে আসে, এবং সে আরবিসি থেকে যখন বেরিয়ে আসে তখন সেটাকে কী বলছে, তখন আমাদের বেরিয়ে আসে। এরপরে এসে আবার কী হচ্ছে, প্যারাসাইট রিপ্রোডিউস asexually ইন রেড ব্লাড সেল, বাস্টিং দ্য রেড ব্লাড সেল অ্যান্ড কজিং সাইকেল অফ ফিভার। যখনই এই বাস্ট করে বেরিয়ে চলে আসছে তখন আমাদের কী হচ্ছে, প্রচণ্ড কাঁপানিতে জ্বর আসে। তো এই বাসটা কী করছে, বাসটা করাচ্ছে তোমার হচ্ছে কি হিমোজয়িন, ওখানে লিভার সেলের মধ্যে আরবিসির মধ্যে তোমার হিমোজয়িনটা ক্ষরণ হচ্ছে। এই হিমোজয়িন কী করছে, আরবিসিকে বাস্ট করাচ্ছে, যখনই আরবি বাস্ট হবে তখন প্রচণ্ড কাঁপুনি দিয়ে আমাদের জ্বর আসে। এরপরে কি হচ্ছে, তারা কি করছে, মানুষের দেহে তারা কি করছে, তোমার গ্যামেট তৈরি করছে। কি গ্যামেট তৈরি করছে, একটা মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট। এই ফিমেল গ্যামেটগুলো এরপর মশার দেহে প্রবেশ করে, আবার মশা রক্ত খেতে আসছে আমাদের শরীরে, তখন সে মশার দেহে চলে যাচ্ছে, যেখানে মাইক্রো গ্যামেটোসাইট মেগা গ্যামেটোসাইট তৈরি করছে। সেই মাইক্রো মেগা গ্যামেটোসাইট পরস্পর ফিউজ হওয়ার ফলে সেখানে কি তৈরি করছে, জাইগোট তৈরি করছে। জাইগোটটা থেকে উকাইনেট তৈরি করছে, উকাইনেট থেকে উচ্ছিষ্ট তৈরি হচ্ছে, এবং উচ্ছিষ্টের পরে তোমার হচ্ছে স্পোরোজয়েট তৈরি করছে। তো এখানে এবার থিওরিটা দেখা যাক। বলছে প্লাজমোডিয়াম এন্টার দ্য হিউম্যান বডি অ্যাট স্পোরোজয়েট। তাহলে স্পোরোজয়েট হিসেবে কী হলো, মানুষের শরীরে প্রবেশ করলো। ইনফেকশিয়াস ফর্ম, কোশ্চেন এখানে আসতে পারে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য ইনফেকশিয়াস ফর্ম অফ ম্যালেরিয়া? ট্রোপোজয়েড, মেরোজয়েড, সাইজয়েড, স্পোরোজয়েড। এখানে স্পোরোজয়েড অ্যান্সার হবে। থ্রু দ্য বাইটস অফ ইনফেক্টেড ফিমেল অ্যানোফিলিস মস্কুইটো। তাহলে এই মশার বাহককে, এই রোগের বাহক হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মস্কুইটো। দ্য প্যারাসাইট ইনিশিয়ালি মাল্টিপ্লাই উইদিন দ্য লিভার সেল। তাহলে প্রথম কাজই হচ্ছে কি, এটা লিভার সেলে চলে যাচ্ছে এবং সেখানে মাল্টিপ্লাই হচ্ছে, অ্যান্ড দেন অ্যাটাক দ্য রেড। তাহলে এখানে চলে আসার কথা লিভার সেলের মধ্যে মাল্টিপ্লাই হলো, তারপর ডাইরেক্টলি অ্যাটাক করলো তাকে আরবিসিকে, রেড ব্লাড সেলকে। ইট অ্যাসোসিয়েটেড উইথ দ্য রিচ সাবস্টেন্স হিমোজয়েন, এবং সেখানে এসে কী করলো, হিমোজয়েন বলে একটা টক্সিন ক্ষরণ করলো, হুইচ ইজ রেসপন্সিবল ফর দ্য চিলস অ্যান্ড হাই ফিভার রিকারিং এভরি 3 to 4 days। তাহলে কী হচ্ছে, যে এই যে এখানে যখন হিমোজয়েনের মাধ্যমে বাস্ট হয়ে বেরিয়ে যাচ্ছে তখন কী হচ্ছে, সেখানে তোমার প্রচণ্ড ঠান্ডা এবং কাঁপুনি দিয়ে জ্বর আসছে। When a female anopheles mosquito bites an infected person, যখন একটা ফিমেল অ্যানোফিলিস মস্কুইটো আবার তোমার একজন পার্সনকে বাইট করছে, কামড়াচ্ছে, রক্ত খাচ্ছে, these parasites enter the mosquito's body and undergo further development। তাহলে কি হচ্ছে, এরপর তখন আরবিসি থেকে গ্যামেটোসাইট তৈরি করলো, গ্যামেটোসাইটগুলো যখন আবার রক্ত খাচ্ছে তখন স্ত্রী অ্যানোফিলিস মস্কুইটোর মধ্যে প্রবেশ করছে। দ্য প্যারাসাইট মাল্টিপ্লাই উইদিন them to form sporozoid that are stored in their salivary gland। তারপরে কি করছে, মাইক্রোগ্যামেটোসাইট এবং মেগাগ্যামেটোসাইট পরস্পরের সঙ্গে ফিউজ করছে, ফিউজ করার ফলে কি জাইগোট তৈরি করছে, জাইগোট থেকে উকাইনেট তৈরি করছে, উকাইনেট থেকে উচ্ছিষ্ট তৈরি করছে, তারপরে তোমার তৈরি হচ্ছে স্পোরোজয়েড। When this mosquito bites a human, যখন আবার মস্কুইটোগুলো আবার মানুষকে কামড়াচ্ছে মশাগুলো, স্পোরোজয়েডস আর ইন্ট্রোডিউস ইনটু দ্য সেল অফ হার বডি, দেয়ারফর ইনিশিয়েটিং ইভেন্টস অফ মেনশন অ্যাবভ। তারপর আবার কি হচ্ছে, স্পোরোজয়েড কি হচ্ছে, মানুষের দেহে চলে যাচ্ছে, এবং যাওয়ার ফলে কি মানুষ আক্রান্ত হচ্ছে, এবং আক্রান্ত হওয়ার পরে কি আবার নতুন সাইকেল তৈরি করছে। ইট ইজ ইন্টারেস্টিং টু নোট দ্যাট ম্যালেরিয়াল প্যারাসাইট রিকোয়ার 2 হোস্ট, হিউম্যান অ্যান্ড মস্কুইটো টু কমপ্লিট লাইফ সাইকেল। তাহলে একটা মশা বা প্লাজমোডিয়াম ভাইভাক্সকে হচ্ছে তার জীবনচক্র সম্পন্ন করার জন্য 2 রকমের হোস্টকে নিচ্ছে। একটা হচ্ছে তোমার হচ্ছে কি মশা প্রাইমারি হোস্ট, এবং মানুষ হচ্ছে সেকেন্ডারি হোস্ট হিসেবে ব্যবহার করছে। মশার মধ্যে হচ্ছে কি তোমার যৌন পার্টটা হচ্ছে সংগঠিত হয়, আর মানুষের মধ্যে অযৌন পার্টটা সংগঠিত হয়। এবং এটা কি, তাহলে এখানে কি হচ্ছে, মশা হচ্ছে প্রাইমারি হোস্ট এবং মানুষ হচ্ছে সেকেন্ডারি হোস্ট। এরপর চলে আসছে আমাদের কিছু ডিজিজ, যেটা হচ্ছে এন্টামি বা হিস্টোলাইটিক, অর্থাৎ আমাদের এই যে রক্ত আমাশয় রোগ হয়। তো এই আমাশয়টা আসলে কি, আমাশয়টা হচ্ছে তোমার এন্টামি বা হিস্টোলাইটিক আমাদের অন্ত্রের মধ্যে কি করে, আমাদের মিউকাসের যে আস্তরণ রয়েছে সেগুলোকে কেটে ভেঙে
শরীর থেকে মলের সঙ্গে বের করে দেয়। তো দেখো কী হচ্ছে, দেখো এন্টামিবা হিস্টোলাইটিকা এ প্রোটোজোয়াল প্যারাসাইট ইন দ্য লার্জ ইন্টেস্টাইন অফ হিউম্যান হুইচ কজ অ্যামোএবিয়াসিস। তাহলে এন্টামিবা হিস্টোলাইটিকা কোথায় থাকছে? লার্জ ইন্টেস্টাইনে, আমাদের বৃহদান্ত্রের মধ্যে। এটা কী রোগ তৈরি করছে? অ্যামোএবিয়াসিস বা অ্যামিবিক ডাইসেন্ট্রি। সিমটমস অফ দিস ডিজিজ ইনক্লুড কনস্টিপেশন। এই ডিজিজের জন্য কী কী সিমটম দেখা যাবে? প্রথম হচ্ছে কনস্টিপেশন অর্থাৎ কোষ্ঠবদ্ধতা। কোষ্ঠবদ্ধতা মানে কী হচ্ছে? যেখানে মল ক্লিয়ার না হওয়া, ফিসেস ক্লিয়ার না হওয়া। তারপর হচ্ছে কি অ্যাবডোমিনাল পেইন, তলপেটে ব্যথা করে প্রচণ্ড, ক্র্যাম্প, প্রচণ্ড ব্যথা করে। তারপর হচ্ছে স্টুল উইথ এক্সেস মিউকাস অ্যান্ড ব্লাড। স্টুল বলতে যে মলটা তৈরি হয়, মল ডিসচার্জ হয় বডি থেকে, তার সঙ্গে কী থাকে? ব্লাড থাকে এবং মিউকাস থাকে। হাউস ফ্লাইজ অ্যাক্ট এজ মেকানিক্যাল ক্যারিয়ার। হাউস ফ্লাই বাড়ির যে নর্মালি মাছি যেটা খাবারের উপরে বসে, একটা মেকানিক্যাল ক্যারিয়ার, তারা যখন কোনো একটা খাবারের উপর বসে বা কোনো একটা মলের উপরে বসছে, সেই মলের উপর বসার সময় মলের মধ্যে কী রয়েছে? এন্টামিবা হিস্টোলাইটিকার সিস্টগুলো রয়েছে, ডিমগুলো, লার্ভাগুলো রয়েছে। সেই লার্ভাটা কী হয়? তাদের হাতে পায়ে লেগে যায়, সে যখন কোনো খাবারের উপর বসে তখন সেটা কন্টামিনেটেড হয়ে যায়। টু ট্রান্সমিট দ্য প্যারাসাইট ফ্রম ফিসেস টু অফ ইনফেক্টেড পার্সন টু ফুড হলো। অ্যান্ড ফুড প্রোডাক্টস, তাহলে কী হচ্ছে? মল থেকে এটা খাবারের মধ্যে কে ছড়াচ্ছে? সে ছড়াচ্ছে তোমার এই কী বলছো এটা? হাউস ফ্লাইজ, দেয়ার বাই কন্টামিনেটিং দেম। ডার্কেনিং ওয়াটার, ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড ফুড কন্টামিনেটেড বাই দ্য ফেকাল ম্যাটার আর দ্য মেইন সোর্স অফ ইনফেকশন। যখন হয়তো কোনো একটা পিএইচি জল পাইপের মাধ্যমে আসছে, পাইপটা কোনো জায়গায় লিক করেছে, তো সেখানে যেখানে লিক করেছে তার সঙ্গে পরিবেশের কী হয়েছে? একটা মানে মিক্সিং আপ হয়ে গেছে, যার ফলে সেটা কন্টামিনেটেড হয়েছে। এই কন্টামিনেটেড হওয়ার জন্য সেটা ছড়িয়ে পড়ছে। এবার কী করছে দেখো, এন্টামিবা হিস্টোলাইটিকা তাহলে কী করলো? আমাদের লার্জ ইন্টেস্টাইনের মধ্যে ডিজিজ তৈরি করলো, তার নাম হচ্ছে অ্যামোএবিয়াসিস বা তোমার হচ্ছে অ্যামিবিক ডাইসেন্ট্রি। এর ফলে কী হচ্ছে? আমাদের অ্যাবডোমিনাল পেইন হলো, ক্র্যাম্প হলো, স্টুল উইথ এক্সেস মিউকাস অ্যান্ড ব্লাড ক্লট। এবার দেখে ছবিটা দেখো, প্রথম ছবিটাতে কী হচ্ছে দেখো, যে ওরাল ফেকাল অর্থাৎ তোমার খাবার খাচ্ছে এবং খাওয়ার কিছু সিস্ট রয়েছে। এবার এই সিস্টগুলো প্রথম মল, এটা হচ্ছে 1 নম্বর ফিসেস অর্থাৎ মলের মধ্যে কি রয়েছে? সিস্টটা কাকে বলা হচ্ছে? যে এদের একটা স্পোর কন্ডিশন বা রেণুর মতো অবস্থা, যার চারিদিকে একটা শক্ত আবরণ থাকবে, তাকে সিস্ট বলা হয়। তাহলে সিস্ট হলো 2 নম্বর কন্ডিশন আসছে। 3 নম্বরে কি? ওরাল ফেকাল, এবং সেটা মানুষের খাবারের মাধ্যমে শরীরে ঢুকে পড়লো। তারপর এক্সিস্টেশন অর্থাৎ সিস্টটা চলে আসলো কোথায়? লার্জ ইন্টেস্টাইনের মধ্যে চলে আসলো, এবং সেটা কি আসলো? ট্রোফোজয়েড আসলো। এবার লার্জ ইন্টেস্টাইনে কি হলো? প্রথমে মাল্টিপ্লাই হলো। লার্জ ইন্টেস্টাইন কি হচ্ছে? এক হচ্ছে মিউকোসাল আলসার, মানে আমাদের মিউকোসাল আলসার অর্থাৎ আমাদের যে তোমার ডাইজেস্টিভ সিস্টেমের দেয়ালের ভিতরের দেয়ালে যে একটা মিউকাসের আবরণ রয়েছে, সেখানে মিউকোসাল আলসার তৈরি করতে পারে। তারপর কি করতে পারে? সেটা কি আবার মলের সঙ্গে বাইরে বেরিয়ে যেতে পারে। আবার তোমার সেমি ইনফর্মড অর্থাৎ পাতলা পায়খানা, ওর মধ্যে ট্রোফোজয়েডটা এখানে বেরিয়ে আসবে। ট্রোফোজয়েড, কারণ বাইরে যখন বেরিয়ে আসছে ট্রোফোজয়েডটা মারা যাচ্ছে এখানে, কিন্তু এখানে মারা যাচ্ছে কেন? কারণ এখানে হচ্ছে সিস্টেড নেই, এনসিস্টেড থাকে না বলেই মারা যাচ্ছে। কিন্তু এখানে ফিসেসের ক্ষেত্রে কি এখানে সিস্ট থাকছে, সিস্টের শক্ত কভার থাকছে বলে বেঁচে থাকছে ওরা। এরপরে কি হচ্ছে দেখো এখানে, তাহলে গাটে যখন থাকছে অর্থাৎ আমাদের যখন ডাইজেস্টিভ সিস্টেমে থাকছে, তখন সেখানে কি করছে? আলসার তৈরি, ক্ষত তৈরি করছে। তারপর এরকম ক্ষত তৈরি করার ফলে কি হচ্ছে? সে ক্ষত থেকে রক্ত বেরিয়ে আসবে এবং কি হচ্ছে? মিউকাস বেরিয়ে আসবে, যেটা তোমার মলের সঙ্গে বাইরে বেরিয়ে আসে। আর কি হতে পারে? এটা তোমার কি? ডায়েট
ব্লাডের মাধ্যমে থ্রু ব্লাডে চলে যাচ্ছে লিভারে এবং লিভারে অ্যাবসেস, লিভারের মধ্যে ফোড়া তৈরি করতে পারে। তারপর হচ্ছে কি এরা ব্লাডের মাধ্যমে অন্য অঙ্গ ছড়িয়ে পড়তে পারে। তাহলে এন্টা অ্যামোবিক ডাইসেন্ট্রি বা অ্যামোবিয়াসিস হচ্ছে কি এন্টাইম বা হিস্টোরাইটিকা নামে একটা প্রোটোজ বা আদ্য প্রাণীর মাধ্যমে হচ্ছে। এর সিমটম কি দেখাচ্ছে, পেটে তলপেটে ব্যথা তৈরি হচ্ছে 1 পয়েন্ট। 2 হচ্ছে তোমার এখানে ফিসেসের সঙ্গে ব্লাড এবং মিউকাস বেরিয়ে আসছে। 3 নম্বর হচ্ছে ক্র্যাম্প অর্থাৎ পেটে খিচুড়ি দেখতে পাওয়া যাচ্ছে। তারপর হচ্ছে কি কনস্টিপেশন এবং কোষ্ঠবদ্ধতা দেখতে পাওয়া যাচ্ছে। এবং এটা কি হচ্ছে, এটা সিস্ট, এটা কার মাধ্যমে ছড়াচ্ছে, এটা হচ্ছে আমাদের নর্মাল যে হাউস ফ্লাই অর্থাৎ বাড়িতে সব মাছিগুলো দেখতে পাওয়া যায়, যারা কি কোনো একটা ইনফেক্টেড পার্সনের মলের উপরে বসে এবং সেখান থেকে খাবারের উপর যখন বসে তখন খাবারটা কি হয়, কন্টামিনেটেড হয়ে যায়। তারপর হচ্ছে কি দ্বিতীয় হচ্ছে অ্যাসকারিস। অ্যাসকারিস আমাদের গোল ক্রিম, এই যে অ্যাসকারিস, যেটা গোল ক্রিম বলা হচ্ছে। অ্যাসকারিস দ্য কমন রাউন্ড ওয়ার্ম অ্যান্ড উচারেরিয়া ব্যাংক্রপ্টি লাইক ফাইলেরিয়া ওয়ার্ম। তাহলে একটা হচ্ছে কি আমাদের নর্মাল রাউন্ড ওয়ার্ম, একটা হচ্ছে উচারেরিয়া ব্যাংক্রপ্টি, এটা ফাইলেরিয়া ওয়ার্ম, এটা আমাদের গোদ তৈরি করে। আর সাম অফ দ্য হেলমিন্থস, হেলমিন্থস মানে হচ্ছে কৃমি, হুইচ আর হুইচ নোন টু প্যাথোজেনিক টু ম্যান। তাহলে এক হচ্ছে তোমার অ্যাসকারিস এবং একটা হচ্ছে উচারেরিয়া হচ্ছে কমন প্যাথোজেন টু ম্যান। অ্যাসকারিস অ্যান্ড ইন্টেস্টিনাল প্যারাসাইট কজ অ্যাসকারিয়াসিস। অ্যাসকারিস হচ্ছে ইন্টেস্টিনাল প্যারাসাইট অর্থাৎ ক্ষুদ্রান্তের যে প্যারাসাইট পরজীবী থাকে, ইন্টেস্টিনাল প্যারাসাইট হয়ে গেল। অ্যাসকারিস অ্যান্ড ইন্টেস্টিনাল প্যারাসাইট কজ অ্যাসকেরিয়াসিস। দ্য ইন্টেস্টাইন মানে কি আমাদের ক্ষুদ্রান্ত যেটা রয়েছে, মানে অন্ত্র রয়েছে, সেই অন্ত্রের মধ্যে এরা কি করে এক ধরনের রোগ তৈরি করে, তার নাম হচ্ছে অ্যাসকেরিয়াসিস। এবার কি হয় দেখো সিমটম কি হচ্ছে, তাই অ্যাসকারিস কি করে আমাদের শরীরের মধ্যে বসবাস করে, আমাদের থেকে পুষ্টি সংগ্রহ করে, নিজের উপকৃত হয় কিন্তু আমাদের ক্ষতি হয়। সিমটম অফ দিস ডিজিজ ইনক্লুড ইন্টারনাল ব্লিডিং অর্থাৎ পেটের মধ্যে রক্তক্ষরণ হয়, মাসকুলার পেন অর্থাৎ মাসেলগুলো পেশিগুলো ব্যথা করে, আর হচ্ছে কি ফিভার জ্বর হয়, অ্যানিমিয়া হয়, এবং হচ্ছে কি প্যারাসাইট আর এক্সক্রিটেড অ্যালং উইথ দ্য ফিচেস অফ ইনফেক্টেড পার্সন। এবং ইনফেক্টেড পার্সনের মলের সঙ্গে কী বেরোয়, সে সমস্ত প্যারাসাইটগুলো বাইরে বেরিয়ে আসে, হুইচ কন্টামিনেটেড, যেটা কন্টামিনেটেড হয় কি সোয়েলকে, ওয়াটারকে এবং প্ল্যান্টসকে। দ্য এগ অফ দ্য প্যারাসাইট আর এক্সক্রিটেড অ্যালং উইথ দ্য ফিসেস। আবার একই একটা আক্রান্ত ব্যক্তির যে মল হবে, সেই মলের সঙ্গে কী হবে, এদের এগগুলো বেরিয়ে আসবে, ডিমগুলো বেরিয়ে আসবে। ভ্যারিস বলে সেটা কন্টামিনেশন কোথায় হচ্ছে, মাটিতে, মাটিতে হচ্ছে, ওয়াটার হচ্ছে এবং উদ্ভিদ হচ্ছে। এ হেলদি পার্সন অ্যাকোয়ারিং দিস ইনফেকশন থ্রু কন্টামিনেটেড ওয়াটার এবং ভেজিটেবলের মাধ্যমে বা ফ্রুটের মাধ্যমে তোমার এটি ছড়িয়ে পড়ছে। অ্যামোবিয়াসিস ক্ষেত্রে কিন্তু কন্টামিনেটেড বাই ওয়াটার অ্যান্ড ভেজিটেবল, এর ক্ষেত্রেও কিন্তু ওয়াটার অ্যান্ড ভেজিটেবলের মাধ্যমে অ্যাসকারিসটা ছড়িয়ে পড়ছে। এই যখন অ্যাসকারিস কী হচ্ছে, প্রথমে হচ্ছে কি অ্যাসকারিস, অ্যাসকারিস হচ্ছে এটা হচ্ছে মেল এবং ফিমেল, ফিমেলটা আকারে বড় হয়, মেলটা আকারে ছোট হচ্ছে। অ্যাসকারিসগুলো কোথায়, ইন্টেস্টাইন, ইন্টেস্টাইনে যাওয়ার ফলে সেখানে এগ তৈরি করছে মলের মাধ্যমে, এটা কী করলো, এগ তৈরি করলো, এগ স্পার্ম, তারপর যুক্ত জাইগোট তৈরি করলো। এই জাইগোটটা তোমরা আবার কন্টামিনেটেড খাবারের মাধ্যমে এটা মানুষের কন্টামিনেটের মাধ্যমে মানুষের কোথায় মুখের মাধ্যমে চলে আসছে, কোথায় দেখো এখানে দেখতে পাবে এই পাতটা, যে প্রথমে যখন সেটা আসছে কোথা থেকে আসছে দেখো, প্রথম হচ্ছে আমাদের খাবারের মাধ্যমে চলে আসছে কোথায়, পাকস্থলীতে, পাকস্থলী থেকে দেখো ক্ষুদ্রান্ত হয়ে, ক্ষুদ্রান্তে যে মল আকার বেরিয়ে যাচ্ছে, মলের সঙ্গে বেরিয়ে যাচ্ছে, অথবা সেখান থেকে ব্লাড সার্কুলেটরি সিস্টেমের মাধ্যমে ফুসফুস তোমার যকৃত যাচ্ছে, যকৃত থেকে যাচ্ছে কোথায়, হৃৎপিণ্ডে যাচ্ছে। তারপর হচ্ছে কি, এরপর কি হচ্ছে, ব্লাড সার্কুলেটরি সিস্টেমের মাধ্যমে সেটা লাংসে চলে যাচ্ছে, লাংস থেকে আবার হার্টেও চলে যায়। ওকে, এরপরে অ্যাসকারিসটা কি হচ্ছে, আবার লাংস থেকে আবার লাংস থেকে হার্টে গেল, হার্ট থেকে আবার নর্মাল তোমার ইন্টেস্টাইনে এসে ক্ষুদ্রান্ত মধ্যে অবস্থান করে এবং সেখান থেকে ওরা পুষ্টিরস শোষণ করে। এরপর আরেকটা জিনিস দেখো এখানে, উচারিয়া, এটা গোদ, এটা বলে গোদ।
গোদের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এখানে উচিরের ব্যাংক্রপ্টের ক্ষেত্রে কি গোদ, যেখানে তোমার এলিফ্যান্টিয়াসিস বলে, অর্থাৎ হাতির পায়ের মধ্যে পা করানো মোটা হয়ে গেছে বা টেস্টিকেলগুলো অনেক বড় হয়ে গেছে। উচিরেরিয়া ব্যাংক্রপ্টি এবং উচিরেরিয়া ম্যালয় এই দুটো তোমার আদ্য প্রাণীর মাধ্যমে তোমার এই ডিজিজটা হচ্ছে, আদ্য প্রাণী কৃমির মাধ্যমে, কৃমির মাধ্যমে। স্লো ডেভেলপমেন্ট ক্রনিক, ক্রনিক মানে হচ্ছে দীর্ঘস্থায়ী ইনফ্লামেশন, মানে প্রদাহ হয়ে যাওয়া, ফুলে যাওয়া অর্গান ইন হুইচ দ্য লিভার মে নিয়ার্স, অর্থাৎ হচ্ছে কি এরা কোথায় করে অবস্থান করে যকৃতের মধ্যে। ইউজুয়ালি দ্য লিম্ফেটিক ভেসেল, আসলে কি করে আমাদের যে ব্লাড ভেসেল রয়েছে, ধরুন এটা আমাদের ব্লাড ভেসেল, অর্থাৎ ধমনী দিয়ে আসে রক্ত, তারপর রক্ত জালক রয়েছে এবং রক্ত জালক আবার শিরার মাধ্যমে রক্তটা চলে যাচ্ছে। এটা হচ্ছে রক্ত জালক। তাহলে এটা হচ্ছে আর্টারি, ধমনী, এটা হচ্ছে ভেন, রক্ত জালক অর্থাৎ ক্যাপিলারিজ। এবার হচ্ছে সবচেয়ে থিক হচ্ছে আর্টারি, তারপর থিন হচ্ছে ক্যাপিলারি, তারপর হচ্ছে তোমার শিরা। এবার হচ্ছে একটা থিক পার, অর্থাৎ মোটা একটা পাইপ থেকে সরু পাইপের মধ্যে জল ঢুকবে, তখন এখানে কি হচ্ছে, এখান থেকে তোমার জলের সঙ্গে মিশে থাকে অক্সিজেন, মিনারেলস এবং তোমার হচ্ছে কি এগুলো কলাকোষের মধ্যে ছড়িয়ে আসে। ওকে, যখন এভাবে তোমার হাই প্রেশারের মাধ্যমে ওয়াটারগুলো বাইরে বেরিয়ে আসে, কোষ রসের মধ্যে বেরিয়ে আসে। এবার এই কোষগুলোতে এগুলো কাজ হয়, কিন্তু যখন এই ওয়াটারটা বেরিয়ে আসছে, সেই ওয়াটারটাকে বেরিয়ে আসার ফলে কি হচ্ছে, রক্তে জলের পরিমাণটা কমে যাচ্ছে এবং কমে যাওয়ার ফলে কি হচ্ছে, ব্লাডটা কনডেন্স হয়ে যাচ্ছে। তো এই ব্লাডটাকে, এই ওয়াটারটাকে আবার তাহলে কি রক্তের মধ্যে ফিরিয়ে দিতে হবে। এই রক্তের মধ্যে ফিরিয়ে দেওয়ার কাজটাই করে তোমার এই যে রক্তজালকের চারিদিকে ছড়িয়ে থাকে তোমার কিছু ব্লাড ভেসেল। এবং এই ব্লাড ভেসেলগুলো কি করে তোমার এই যে এগুলো রক্ত লসিকা রয়েছে, লসিকা বাহ রয়েছে, এই লসিকা বাহগুলোকে যখন এরা ব্লক করে দেয়, তখন কি করছে, এই জলটা আর ব্লাডের মধ্যে ফিরে যেতে পারে না, যার ফলে কি হচ্ছে, তোমার এই জলটা কোথায় এক্সট্রা সেলুলার ডিসপেস রয়েছে, অর্থাৎ বহিঃকোষের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে তোমার কি সঞ্চিত হতে থাকে, এবং সঞ্চিত হওয়ার ফলে তোমার কি এলিফ্যান্টিয়াসিস ডিজিজটা হবে। দ্য জেনিটাল অর্গান অলসো অফেন এফেক্টেড, রেজাল্টিং ইন গ্রস ডিফর্মিটিজ। যে নর্মাল ফর্ম ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে। দ্য প্যাথোজেন্স আর ট্রান্সমিটেড টু হেলদি পার্সন থ্রু দ্য বাইট অফ দ্য ফিমেল মসকুইটো। কোন মসকুইটো? ওটা এটা হচ্ছে তোমার কিউলেক্স মসকুইটো, ফিমেল কিউলেক্স মসকুইটোর মাধ্যমে তোমার ছড়িয়ে পড়ে। এবার হচ্ছে এদের লাইফ সাইকেলটা কেমন হয় দেখো। প্রথম ফার্স্ট এ মসকুইটো টেক্স এ ব্লাড মিল L3 লার্ভা, মানে এখানে 3 ধরনের লার্ভা 3 স্টেজ আমরা এর ক্ষেত্রে দেখতে পাবো। তো 3 নম্বর যে লার্ভার স্টেজটা রয়েছে, সেই লার্ভার স্টেজ যখন কিউলেক্স মসকুইটো যখন মানুষের শরীর থেকে রক্ত ব্লাড মিল সংগ্রহ করে, তখন সেই সংগ্রহ L3 লার্ভাটা মানুষের রক্তের মধ্যে প্রবেশ করে, রক্তের লসিকা বাহের মধ্যে চলে আসবে। এরপর কি হচ্ছে, এটা কি হচ্ছে, আমাদের যে লসিকা বাহ রয়েছে, লসিকা বাহের মধ্যে তোমার অ্যাডাল্ট চলে আসে। 3 হচ্ছে অ্যাডাল্ট প্রডিউস সিথড মাইক্রোফাইলেরিয়া দ্যাট মাইগ্রেট ইনটু লিম্ফ অ্যান্ড ব্লাড চ্যানেল। তাহলে কি পর এনসিস্টেড হলো সিথড আবরণ তৈরি করে, যাতে আমাদের শরীরে থাকা উৎসেচকগুলো তাদের কোনো ক্ষতি না করতে পারে। তারপর সেটা কি হলো, ট্রান্সফার হলো কোথায়, তার ট্রান্সফার হয়ে গেল লসিকা বাহে এবং রক্ত বাহের মধ্যে ট্রান্সফার হয়ে গেল। আবার যখন কি হচ্ছে, মশারা যখন এসে আবার সে রক্তটা খাদ্য হিসেবে গ্রহণ করবে, তখন সে রক্তের মাধ্যমে এই সমস্ত লার্ভাগুলো ওদের মসকুইটোর বডিতে চলে যাবে, যেটাকে আমরা বলছি মাইক্রোফাইলেরিয়া লার্ভা। এটা হচ্ছে মাইক্রোফাইলেরিয়া লার্ভা। এরপরে কি হচ্ছে, মাইক্রোফাইলেরিয়া সেড সিথ। এবারে মশার শরীরে যখন চলে আসলো, তো তার বাইরের দিকে একটা আবরণ তৈরি করেছিল, সেই আবরণটাকে খুলে ফেললো।
অ্যান্ড পেনিট্রেট মস্কুইটোস মিড গার্ড, মস্কুইটোর যে মিড গার্ডটা রয়েছে অর্থাৎ মধ্য তোমার ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে সে পার্টটা থেকে তারা চলে গেল অ্যান্ড মাইগ্রেট টু থোরাসিক মাসেল, এরপর থোরাসিক পেশির কাছে চলে গেল। L1 লার্ভা, তারপর এই লার্ভা মাইক্রোফাইলারিয়া থেকে কি তৈরি হলো, L1 লার্ভা তৈরি হলো। L1 লার্ভাটা আবার কি L3 লার্ভাতে কনভার্ট হলো এবং এখানে তারপর হচ্ছে কি L1 লার্ভাটা আসলো। এবার এই L1 লার্ভাটা তখন কি হচ্ছে ধীরে ধীরে কনভার্ট হয়ে যাচ্ছে আবার L3 লার্ভাতে কনভার্ট হয়ে গেল। কনভার্ট হওয়ার পরে মাইগ্রেট টু হেড অ্যান্ড মস্কুইটোস অফ প্রোবোসিস। তাহলে সিম্পল হচ্ছে যখন একজন ব্যক্তি যখন হচ্ছে তোমার এতে আক্রান্ত, মানে এই এলিফ্যান্টিসিস রোগে আক্রান্ত, তখন সে রক্ত যখন মস্কুইটো খাবে তখন সেখানে তার কী হচ্ছে L3 লার্ভা মাইক্রোফাইলারিয়ার L3 স্টেজটা ম্যাচুর স্টেজটা তোমার মস্কুইটোর শরীর থেকে মানুষের শরীরে চলে আসছে। মানুষের আসার পর সেটা মানুষের লিম্ফেটিক ভিসেলকে আক্রমণ করছে অর্থাৎ লসিকাবাহকে কী হচ্ছে ওরা তোমার নিজেদেরকে একটা আবরণ দ্বারা আবৃত করে দিচ্ছে এবং আবরণ আবৃত করার পরে তখন সেটাকে আবরণ আবৃত করছে মাইক্রোফাইলারিয়া বলছি। সেই মাইক্রোফাইলারিয়া আবার মশার মাধ্যমে চলে আসছে কোথায়, ওদের মিড গাটে চলে আসছে। মিড গাটে আসার পর সেই মিড গাটে ওরা আবার কী করছে ম্যাচিওর হওয়ার পর L3 কন্ডিশন এসে আবার মানুষকে আক্রান্ত করছে। এই লসিকা বাহে যখন তোমার ওরা ব্লক করে দিবে তখন এই লসিকা বাহের যে কাজ অর্থাৎ রক্ত আবার রক্তের মধ্যে ফিরিয়ে দেওয়া সেই কাজটা করতে পারবে না বলে কি রক্তরসগুলোর মধ্যে প্রদাহ দেখা দিবে এবং রক্তরস যখন জমা হয়ে গিয়ে তোমার এলিফ্যান্টের অর্থাৎ ডিফরমেশন একটা স্ট্রাকচার তৈরি করবে। তারপর হচ্ছে কি নেক্সট পেজ, এবার হচ্ছে রিং ওয়ার্ম। মেনি ফাঞ্জাই belonging to the genera Microsporum, Trichophyton and Epidermophyton, এই তিনটে হচ্ছে এক ধরনের ছত্রাক যারা আমাদের শরীরে কি করে, এই যে এটাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের রিং ওয়ার্ম তৈরি করেছে, which is one of the মোস্ট কমন ইনফেকশন ডিজিজ ইন ম্যান। মানুষের ক্ষেত্রে এটা খুবই কমন ডিজিজ। যেমন এক্সাম্পল তুমি বলতে পারো একটা যে অ্যাথলেটিক ফুড ডিজিজ মানে কি, অ্যাথলেটিক ফুড ডিজিজ ফুড যারা হচ্ছে অ্যাথলেটিক্স হয় তারা সবসময় শু পরে থাকে এবং শু পরে থাকার পরে তাদের কি হয় আঙুলের ফাঁকা ফাঁকা এক ধরনের দাঁত তৈরি হয়। এটা হচ্ছে টিউনিকা পেডিয়া বলে, টিনিয়া পেডিয়া বলে একটা মানে ছত্রাকের মাধ্যমে এই রোগটা হয়। আবার বলছে কি মোস্ট কমন হলো appearance of dry scaly lesion on various part of the body such as skin, nail and skull। তাহলে আমাদের মাথায় যে খুশকি টাইপের হয় সেটা একটা ধরনের টিউনিকা কপটিস বলা হয়। তারপর আমাদের চামড়ায় হয়, নখে হয়, কি হয় একদম ড্রাই স্কেল লেসন তৈরি হয়। আর দ্য symptoms of the disease, these lesions are accompanied by intense itching এবং এই লেশনগুলো হয় এই দাগগুলো হয়ে যায়, এই দাগগুলো প্রচণ্ড ড্রাই স্কিন হওয়ার ফলে প্রচণ্ড ইচিং হয়, চুলকায়। হিট অ্যান্ড ময়েশ্চার হেল্প দিস ফাঞ্জাই টু গ্রো, অর্থাৎ তাপমাত্রা এবং আর্দ্রতা এই দুটো হচ্ছে এই ছত্রাকগুলো গ্রো হওয়ার জন্য একটা উপাদান, মানে প্রয়োজনীয় উপাদান। which makes them thrive in skin folds such as those in the groin or between the toes। অর্থাৎ এটা কি হচ্ছে বিটুইন দ্য টোস অর্থাৎ আমাদের যে টো রয়েছে সেই টোর মধ্যবর্তী স্থানগুলোতে দেখতে পাওয়া যায়। রিংওয়ার্ম আর জেনারেলি অ্যাকোয়ার্ড ফ্রম সোয়েল অর ইউজিং টাওয়েলস ক্লথস অ্যান্ড ইভেন কম অফ ইনফেক্টেড ইনভিজিবল। এগুলো আমাদের কি মাটি থেকে আমাদের শরীর ইনফেক্ট করে বা যেমন একটা ইনফেক্টেড পার্সন এই সমস্ত জিনিস ব্যবহার করলে আমাদের শরীরে ছড়িয়ে পড়ে। তারপর হচ্ছে দেখো তাহলে মেনটেনেন্স অফ পার্সোনাল অ্যান্ড পাবলিক হাইজিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। মেনটেনেন্স অফ পার্সোনাল অ্যান্ড পাবলিক হাইজিন
ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ মেনি ইনফেকশন ডিজিজ। তাহলে এই যে এত ইনফেকশাস ডিজিজ আমরা পড়লাম, ম্যালেরিয়া পড়লাম, এদিকে অ্যাসকারিসিস পড়লাম, তারপর হচ্ছে কি এলিফ্যান্টিসিস পড়লাম, এই যে ডিজিজগুলো, এই ডিজিজগুলোকে সাধারণত কী করছে, যদি কন্ট্রোল করতে হয়, মেনটেন করতে হয়, তাহলে হাইজিন পরিষ্কার পরিচ্ছন্নতার লেভেলটা পার্সোনাল হতে হবে এবং ওটা পাবলিক লেভেল পর্যন্ত হতে হবে। মেজার অফ ফর পার্সোনাল হাইজিন ইনক্লুড কিপিং দ্য বডি ক্লিন। পার্সোনাল হাইজিন বলতে কি, শরীরকে পরিষ্কার রাখতে হবে, কনজামশন অফ ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার, পরিষ্কার জল খেতে হবে, ফুড খাবার খেতে হবে, ভেজিটেবল শাকসবজি খেতে হবে এবং সাধারণত ফ্রুটস ফল খেতে হবে। অর্থাৎ এই ডিজিজটা কন্ট্রোল করতে গেলে কী করতে হবে, পার্সোনাল লেভেল যখন হাইজিন আসবো আমি, তখন সেখানে আমাকে কী করতে হবে, তখন সেখানে আমাকে বডিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং খাবারকে পরিশুদ্ধ রাখতে হবে। Periodic cleaning and disinfection of water reservoir, pools, cesspools, tanks and observing standard practice of hygiene in public catering. অর্থাৎ এটা কী করতে হবে, বিভিন্ন ডিসইনফেক্ট্যান্টগুলো ব্যবহার করতে হবে, কার জন্য, এই যে পুলস, সিসপুলস, ট্যাঙ্কস, এগুলো সবকে পরিষ্কার করার জন্য। দিস মেজার আর পার্টিকুলার এসেন্সিয়াল হোয়ার দ্য ইনফেকশন আর ট্রান্সমিটেড থ্রু ফুড অ্যান্ড ওয়াটার। তাহলে কি, যেসব ক্ষেত্রে সাথে খাদ্য এবং জলের মাধ্যমে তোমার রোগ ছড়াচ্ছে, যেমন টাইফয়েডের ক্ষেত্রে হলো, যেমন NEET ক্ষেত্রে হলো, অ্যাসকারিসের ক্ষেত্রে হলো, তাহলে জল এবং খাবারটাকে আমার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ইন কেস অফ এয়ারবর্ন ডিজিজ, যেগুলো আবার বায়ুর মাধ্যমে বাহিত হচ্ছে, সাচ অ্যাজ নিউমোনিয়া অ্যান্ড কমন কোল্ড। তাহলে ওয়াটারবর্ন ডিজিজ আর কি, টাইফয়েড হলো, তারপর হচ্ছে তোমার অ্যামিবিয়াসিস এবং অ্যাসকারিসিস হলো। আর যেগুলো এয়ারবর্ন ডিজিজ, যেমন নিউমোনিয়া, কমন কোল্ড, in addition to above measure, close contact with the infected person or their belongings should be avoided. মানে যে ইন কেস অফ নিউমোনিয়া এবং কমন কোল্ডের ক্ষেত্রে কী হচ্ছে, যখন হাঁচি দিচ্ছে, হাঁচির ড্রপলেটের মাধ্যমে অসুখটা ছড়িয়ে পড়ছে, সুতরাং যারা ইনফেক্টেড পার্সন তাদের থেকে দূরে থাকতে হবে। ফর ডিজিজ সাচ এজ ম্যালেরিয়া, আমার ক্ষেত্রে কি, ম্যালেরিয়া এবং ফাইলেরিয়াসিসের ক্ষেত্রে হচ্ছে এরা ট্রান্সমিট হচ্ছে কার দ্বারা, মসকুইটোর মাধ্যমে। তো এই মসকুইটো থেকে নিজেকে বাঁচাতে হবে। দিস ক্যান বি অ্যাচিভড বাই অ্যাভয়েডিং স্ট্যাগনেশন অফ ওয়াটার, জল জমা থেকে দূরে থাকতে হবে। অ্যারাউন্ড এ রেসিডেন্সিয়াল এরিয়া, নিজের রেসিডেন্সিয়াল এরিয়াকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। রেগুলার ক্লিনিং অফ হাউসহোল্ড কুলার, হাউসহোল্ডের যে কুলারগুলো রয়েছে, যেহেতু অল্প জল জমে যায় এবং সেই জলের মধ্যে তোমার এই সমস্ত রোগের লার্ভাগুলো জন্মায়, পরিষ্কার রাখতে হবে। তারপর হচ্ছে কি, এবং কিছু কিছু পুকুরে কিছু কিছু মাছ, যেমন যে গাম্বুসিয়া, তেলাপিয়া, এগুলো চাষ করতে হবে। এরা কী করে, এরা হচ্ছে মসকুইটো খেয়ে ফেলে, মসকুইটোর লার্ভাগুলোকে খেয়ে ফেলে। স্প্রেইং ইনসেকটিসাইড ইন ডিচেস, ড্রেনেজ এরিয়াজ অ্যান্ড সোয়াম্প, তার মাঝে মধ্যে কী করতে, ইনসেকটিসাইডকে স্প্রে করতে হবে। ইন অ্যাডিশন, ডোরস অ্যান্ড উইন্ডোজ শুড বি প্রোভাইডেড উইথ ওয়্যার মেস টু প্রিভেন্ট দ্য এন্ট্রি অফ মসকুইটো। এবার হচ্ছে কি, জানলা এবং দরজাগুলোতে কী দেখব, নেট লাগিয়ে দিতে হবে যাতে মশা ঘরের ভিতরে প্রবেশ করতে না পারে। সাচ প্রিকশন হ্যাভ বিকাম মোর ইম্পর্টেন্ট স্পেশালি ইন দ্য লাইট অফ in case of prevent the entry mosquito. Such precaution have become more important easily in the light of recent widespread including the vector-borne Aedes mosquito disease. তাহলে এক নম্বর হচ্ছে কিছু কিছু ডিজিজ যারা ফুড এবং ওয়াটারের মাধ্যমে ছড়ালো, যেমন টাইফয়েড হলো, যেমন তোমার হচ্ছে অ্যাসকারিসিস হলো, এই সমস্ত ডিজিজের ক্ষেত্রে কী হচ্ছে, তো ফুড এবং ওয়াটারটাকে হাইজিন রাখতে হবে। আবার কি এয়ারবর্ন ডিজিজের ক্ষেত্রে, যেমন কমন কোল্ড, নিউমোনিয়া, এখানে কী করতে হবে, ইনফেক্টেড পার্সনের সংস্পর্শে আসতে হবে না। 3 নম্বর ক্ষেত্রে কী হচ্ছে, কিছু কিছু ডিজিজ রয়েছে, যে ডিজিজগুলো হচ্ছে তোমার মানে মসকুইটো ট্রান্সমিট হয়, যেমন এডিস, ম্যালেরিয়া এবং ফাইলেরিয়াসিস। সেক্ষেত্রে মসকুইটোকে কন্ট্রোল করতে হবে, মসকুইটোর গ্রোথটাকে কন্ট্রোল করতে হবে। ওয়ার বাড়ির ভিতরে তোমার যে মশারি ব্যবহার করতে হবে এবং জানলা দরজায় মশারি ব্যবস্থা করতে হবে। The advancement made biological science have armed us to effectively deal with many infections. এই যে আমাদের বিভিন্ন ধরনের মানে জীববিদ্যার যে অগ্রগতি, তা কী করছে, আমাদের মেনি ইনফেকশন ডিজিজ থেকে আমাদেরকে বাঁচাচ্ছেন। দ্য ইউজ অফ ভ্যাকসিন, আমরা কি ভ্যাকসিন ইউজ করছি,
অ্যান্ড ইমিউনাইজেশন প্রোগ্রাম। ইমিউনাইজেশন মানে হচ্ছে যে সমস্ত প্রোগ্রামের মাধ্যমে আমাদের শরীরে অনাক্রম্য শক্তিকে বাড়ানো হয়, have enabled to completely eradicate the deadly disease like smallpox. তাহলে স্মল পক্স হচ্ছে কি, এটা হচ্ছে একটা ভাইরাস, ভ্যারিসিয়েল্লা বলে একটা হচ্ছে স্মল পক্সের ভাইরাস, যে কি হচ্ছে এই ভ্যাকসিন স্মল পক্সের ভ্যাকসিন আবিষ্কারের ফলে কি হচ্ছে স্মল পক্স কন্ট্রোল করা গেছে। এ লার্জ নাম্বার অফ আদার ইনফেকশন ডিজিজ লাইক ডিপথেরিয়া, যেমন পোলিও, পলিমাইলাইটিস ভাইরাস, ডিপথেরিয়া, কোরিনোব্যাকটেরিয়াম ডিপথেরি, নিউমোনিয়া, তোমার স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি বা টিটানাস, ক্লস্ট্রিডিয়াম টিটেনি হ্যাভ বিন কন্ট্রোল টু এ লার্জ এক্সটেন্ট উইথ ভ্যাকসিন। তাহলে ভ্যাকসিনের মাধ্যমে কি হচ্ছে এই সমস্ত ডিজিজগুলো কন্ট্রোল করা হয়েছে। বায়োটেকনোলজি, অ্যাবাউট হুইচ ইউ উইল রিড মোর, চ্যাপ্টার 10 is at the verge of making available newer and safer vaccine. Discovery of antibiotics and various other drugs has also been enabled us to effectively treat infectious disease. বলে এই বিভিন্ন অ্যান্টিবায়োটিক যে আবিষ্কার, এক হচ্ছে কি ভ্যাকসিনেশনের মাধ্যমে অনেক ডিজিজে কন্ট্রোল করা হয়েছে, হচ্ছে কি দ্বিতীয় হচ্ছে তোমার কি নিউয়ার অ্যান্ড সেফার ভ্যাকসিন, ডিসকভারি অফ অ্যান্টিবায়োটিক। এই অ্যান্টিবায়োটিক কী করছে, বিভিন্ন ধরনের গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াদের ধ্বংস করছে, যার ফলে সেটা আমাদের ইনফেকশন ডিজিজগুলো অনেকাংশে কম করে দিচ্ছে। ইনফেকশন ডিজিজ এবার আমরা আলোচনা করব ইমিউনিটির ব্যাপারে। ইমিউনিটি মানে হচ্ছে যে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বলা হচ্ছে ইমিউনিটি। এভরি ডে উই আর এক্সপোজ টু লার্জ নাম্বার অফ ইনফেকশিয়াস এজেন্ট। প্রতিদিন আমরা কী করছি, একটা হিউজ মিলিয়ন নাম্বার অফ ইনফেকশিয়াস এজেন্ট, মানে কাদের বলা হচ্ছে যে সমস্ত এজেন্টগুলো আমাদের শরীরে কী করছে, ডিজিজ তৈরি করে, সমস্ত প্যাথোজেনগুলো আমাদের শরীরে ডিজিজ তৈরি করছে, তারা হচ্ছে ইনফেকশিয়াস এজেন্ট। হাউএভার অনলি এ ফিউ, তাহলে কারা ইনফেকশন এজেন্ট, ব্যাকটেরিয়া আছে ইনফেকশিয়াস এজেন্ট, তারপর হচ্ছে ভাইরাস আছে, ফাঙ্গাস আছে, প্রোটোজোয়া আছে, ওয়ার্মস আছে, এই সবগুলো হচ্ছে আমাদের ইনফেকশিয়াস এজেন্ট। হলো হাউএভার অনলি এ ফিউ অফ দিস এক্সপোজার রেজাল্ট ইন ডিজিজ, কিন্তু এরা যেমন ধরো আমাদের একটা উদাহরণ বলি, আমাদের প্রতিটা নেকেড পোর্শন প্রতি ইঞ্চিতে মোটামুটি দিনে 2 কোটি করে জীবাণু আক্রমণ করে, কিন্তু আমরা টিকে থাকি। আমাদের প্রশ্বাসের মাধ্যমে জীবাণু শরীরের ভিতরে ঢুকছে, খাওয়ারের মাধ্যমে শরীরের ভিতরে জীবাণু ঢুকছে, কিন্তু তবুও আমরা টিকে থাকছি। কীভাবে টিকে থাকছি, তার পিছনের কারণ হচ্ছে আমাদের এই ইমিউনিটি। Why? This is due to the fact that the body is able to defend itself from most of these foreign agents. ফরেন এজেন্ট বলতে আমাদের শরীরের বাইরের যে উপাদান সেগুলোকে আমরা শরীরের সাপেক্ষে, সেগুলো হচ্ছে ফরেন এজেন্ট। তো ফরেন এজেন্টের সাপেক্ষে কী করছে আমাদের শরীর, সেগুলো ডিফেন্ড করছে। দিস ওভারঅল এবিলিটি অফ দ্য হোস্ট মানে কি বলছে, বডিতে ডিজিজ তৈরি হচ্ছে, যে বডি ডিজিজ তৈরি হচ্ছে মানে আমাদের বডিতে ডিজিজ তৈরি হচ্ছে, মানে আমাদের বডি হচ্ছে হোস্ট। দ্য ওভারঅল এবিলিটি মানে এই যে সব প্রতিরোধ করার যে সমস্ত ক্ষমতা রয়েছে, দ্য হোস্ট টু ফাইট দ্য ডিজিজ মানে কজিং অর্গানিজম, এই যে রোগ তৈরি করার যে সমস্ত অর্গানিজমগুলো রয়েছে তাদের বিরুদ্ধে বডির যে ওভারঅল একটা ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতাকে বলছে কি আমরা ইমিউন সিস্টেম এবং ইমিউনিটি বলা হচ্ছে। তাহলে শরীরের যে রোগ প্রতিরোধ করার যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে বলা হচ্ছে কি ইমিউনিটি, এবং এই পুরো সিস্টেমটাকে বলা হচ্ছে ইমিউন সিস্টেম। তাহলে ইমিউনিটি হচ্ছে 2 ধরনের হয়, একটা ইনেট ইমিউনিটি, একটা অ্যাকোয়ার্ড ইমিউনিটি। ইনেট ইমিউনিটি মানে হচ্ছে যে সমস্ত জিনিস আমাদের রোগ থেকে শরীরকে বাঁচাচ্ছে এবং যেগুলো জন্মগতভাবে রয়েছে, অর্থাৎ ফ্রম বার্থ। আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি, যেগুলো হচ্ছে প্যাথোজেনের উপস্থিতিতে আমাদের শরীরে তৈরি হচ্ছে, সেগুলো হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তার প্রথমে আসছে আমরা কি
ইনেট ইমিউনিটি, ইনেট মানে হচ্ছে কি সহজাত, সহজাত মানে কি ফ্রম বার্থ, অর্থাৎ জন্ম থেকে সমস্ত জিনিসগুলো আমাদের শরীরের মধ্যে আছে, যারা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, রোগ প্রতিরোধ করে, তাকে বলা হচ্ছে ইনেট ইমিউনিটি। ইনেট ইমিউনিটি ইজ নন, প্রথম পয়েন্ট দেখো নন স্পেসিফিক, অর্থাৎ এটা কোনো একটা ইনেট ইমিউনিটি উদাহরণ হলো স্কিন। এবার স্কিন কি কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া বা ছত্রাক দেখবে না, ওদের কাজ হচ্ছে যারাই আমাদের শরীরে ইনফেক্ট করতে আসবে তাদেরকে প্রতিরোধ করা, অর্থাৎ নন স্পেসিফিক। দ্যাট ইজ প্রেজেন্ট অ্যাট দ্য টাইম অফ বার্থ, যেটা আমাদের জন্মের সময় থেকে আমাদের শরীরের মধ্যে আছে। দিস ইজ অ্যাকমপ্লিশড বাই প্রোভাইডিং ডিফারেন্ট টাইপ অফ ব্যারিয়ার্স টু এন্ট্রি দ্য ফরেন এজেন্ট ইনটু আওয়ার বডি। তারা কি করে, এই ইনেট ইমিউনিটি কি করছে, বিভিন্ন ধরনের বাধা তৈরি করছে, কি করতে, ফরেন পার্টিকেল বা প্যাথোজেনদের আমাদের শরীরে এন্ট্রি করতে দিতে। ইনেট ইমিউনিটি কনসিস্ট অফ 4 টাইপ অফ ব্যারিয়ার। আমাদের ইনেট ইমিউনিটি যেটা রয়েছে বা জন্মগত যে অনাক্রম্যতা রয়েছে সেটা 4 ধরনের ব্যারিয়ার নিয়ে তৈরি থাকে। ফার্স্ট হচ্ছে ফিজিক্যাল ব্যারিয়ার। ফিজিক্যাল ব্যারিয়ার মানে দেখো এক্সাম্পল স্কিন। স্কিন হচ্ছে আমাদের দেহের সবচেয়ে বাইরের উপাদান, বাট ইজ দ্য মেইন ব্যারিয়ার হুইচ প্রিভেন্ট এন্ট্রি অফ মাইক্রোঅর্গানিজম। স্কিন করছে আমাদের তোমার বিভিন্ন জীবাণুদের প্রবেশ করতে বাধা দিচ্ছে, কোনো অংশ কেটে গেলে কি হয়, সেটাকে সেখানে জীবাণু প্রবেশ করে যায়। মিউকাস কোটিং অফ দ্য এপিথেলিয়াম লাইন অফ দ্য রেসপিরেটরি, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল অ্যান্ড ইউরোজেনিটাল ট্র্যাক্ট অলসো। তাহলে মিউকাস হচ্ছে কি এক ধরনের আঠালো চটচটে পদার্থ। এই পদার্থগুলো কি হচ্ছে, আমাদের যে ইনার লাইনিংগুলো রয়েছে, বিশেষ করে তোমার রেসপিরেটরি মানে শ্বসন ক্রিয়ার সঙ্গে যে সংযুক্ত অঙ্গাণুগুলো ভিতরের দিকে দেওয়ার, বা তোমার হচ্ছে কি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে দেওয়ার, বা ইউরিনারি ট্র্যাক্ট অর্থাৎ মূত্রথলির ভিতরের দিকে যে মিউকাস লেয়ার থাকছে সেটা কি করছে, আমাদের বডিকে প্রোটেক্ট করছে। তারপর হচ্ছে কি, হ্যাঁ তারা কি করে, তারা আসলে আঠালো চটচটে পথ লিপোপলিস্যাকারাইড দ্বারা তৈরি এবং মিউসিন প্রোটিন দ্বারা তৈরি, যার ফলে কি হচ্ছে, তারা চটচটে আঠালো হচ্ছে, এবং আঠালো হওয়ার জন্য তারা কি করে, জীবাণুদের তোমার ট্র্যাপ করে নেয়, এবং ট্র্যাপ করার ফলে তোমার কি হচ্ছে, সেখানে সে ট্র্যাপ করে সে বডির বাইরে বের করে দেয়। তার জন্য হচ্ছে ফিজিওলজিক্যাল ব্যারিয়ার। এক্ষেত্রে কি হচ্ছে, অ্যাসিড ইন দ্য স্টোমাক। তাহলে পাকস্থলীতে কি রয়েছে, পাকস্থলী রয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ মাত্রা কত, পিএইচ মাত্রা হচ্ছে 1.2। স্যালাইভা ইন দ্য মাউথ। তাহলে এই এত লো পিএইচে কি হচ্ছে, জীবাণুগুলো মারা যাচ্ছে। স্যালাইভা ইন দ্য মাউথ, তো স্যালাইভাতে কি রয়েছে, স্যালাইভাতে টায়ালিন মল্টেজ রয়েছে প্রথম কথা, স্যালাইভাতে লাইসোজাইম রয়েছে। তারপর হচ্ছে কি স্যালাইভার পিএইচ 6.5, যেটা হচ্ছে কি যে সমস্ত অর্গানিজম হয়তো খুব অ্যাসিডিক কন্ডিশন বা খুব বেশি ক্ষার কন্ডিশনে জন্মগ্রহণ করতে পারে, কিন্তু তারা 6.7-এ জন্মগ্রহণ করবে না। টিয়ার্স, আমাদের চোখের যে জল রয়েছে, সেই চোখের জলের মধ্যে কি রয়েছে, লাইসোজাইম রয়েছে, যার ফলে কি চোখের জল পড়লে কি হচ্ছে, আমাদের চোখটাকে প্রোটেক্ট করছে। তারপর হচ্ছে কি সেলুলার, এবার কোষীয়। তাহলে একটা হচ্ছে ফিজিক্যাল ব্যারিয়ার, বাইরের দিকে যে আবরণ, সেটা ফিজিক্যাল ব্যারিয়ার হলো। একটা ফিজিওলজিক্যাল ব্যারিয়ার, যেমন হচ্ছে কি আমাদের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেমন আমাদের মিউকাস রয়েছে, যেমন তোমার রয়েছে 3 নম্বর কি আমাদের যে মানে চোখের যে জল। আর সেলুলার ব্যারিয়ার মধ্যে কি সার্টেন টাইপ অফ লিউকোসাইট, যেমন নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, মোনোসাইট, লিম্ফোসাইট, এগুলো কি করে, এগুলো থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। অপার বডি লাইকস পলিমরফোনিউক্লিয়ার, কারণ কি হচ্ছে যে নিউট্রোফিল, ইওসিনোফিল এবং বেসোফিল, এদের ক্ষেত্রে যে নিউক্লিয়াসটা পাওয়া, সেই নিউক্লিয়াসটা বিভিন্ন আকার আকৃতির হয় বলে এটাকে বলা হচ্ছে কি পলিমরফোনিউক্লিয়াস। লিউকোসাইট, পলি মানে অনেক, মরফো মানে হচ্ছে মরফোলজি, নিউক্লিয়ার মানে নিউক্লিয়াস, এবং লিউকোসাইট PMNL, and monocyte and natural killer cell type of lymphocyte in the blood as well as macrophage. In these can phagocytose and destroy microbes. তাহলে কি তারা কি করছে, মনোসাইট করছে, ন্যাচারাল কিলার সেল করছে, এবং ম্যাক্রোফেজ এটা কি করে, ফ্যাগোসাইটোসিস পদ্ধতিটাকে স্টিমুলেট করে। এবার কিভাবে ফ্যাগোসাইটোস পদ্ধতিকে স্টিমুলেট করে, দেখো ধরে নাও এটা হচ্ছে কি একটা কোষ, এটা একটা কোষ, কোষের মধ্যে কিছু জীবাণু ধরে প্রবেশ করতে চাইছে, তো জীবাণুগুলো কি হলো, কোষ প্রথমে প্রবেশ করিয়ে নিবে ওদেরকে। তারপর হচ্ছে কি
হ্যাঁ, তাহলে এখানে কি হলো, এটা হচ্ছে ধরে নাও প্যাথোজেনগুলো প্রথমে ঢুকিয়ে নিল, ঢোকার ফলে এটাকে একটা ফ্যাগোজোম তৈরি করলো। ফ্যাগোজোম মানে হচ্ছে লাইসোজোমের একটা ফ্যাগোজোম। এই ফ্যাগোজোমের মধ্যে কি জীবাণুগুলো চলে আসলো। এরপর ফ্যাগোজোমের লাইসোজোম যুক্ত হলো, সে বাইরে যে ফ্যাগাস বা বাইরে যে জীবাণু বা খাবারগুলো ছিল সে খাবারগুলোর সঙ্গে কি যুক্ত হলো, সে যুক্ত হয়ে গেল তোমার লাইসোজোমে কি রয়েছে, হাইড্রোলাইটিক উৎসেচক রয়েছে। এবার এই হাইড্রোলাইটিক উৎসেচক করে জীবাণুগুলোকে ধ্বংস করে দিল। ধ্বংস করার পরে কি করলো, আবার ওরা এভাবে তোমার জিনিসটাকে ছেড়ে দিল। তারপর আবার কি করছে, ওরা ওদের ফর্মে চলে গেল, আর তোমার লিপিড বা কার্বোহাইড্রেট এখানে চলে আসছে। তারপরে চলে আসছে কিসে, সাইটোকাইনিন ব্যারিয়ার হলো। সাইটোকাইনিন হচ্ছে ভ্যারিয়াস ইনফেক্টেড সেল সিক্রেটেড প্রোটিনস কল ইন্টারফেরন মানে যে সমস্ত রাসায়নিক বস্তু অন্য কারোর কাজের সঙ্গে ইন্টারফেয়ার করে তারাই হচ্ছে ইন্টারফেরন। এখানে যেমন ইন্টারফেরন মেয়ের কাজ হচ্ছে এরা ভাইরাস সেলের সঙ্গে বেশি কাজ, ইন্টারফেরনের কাজ হচ্ছে যেমন গামা ইন্টারফেরন এছাড়া ভাইরাসের বিরুদ্ধে কাজ করবে। তাহলে কি হলো, ইনেট ইমিউনিটি হলো আমাদের ইমিউনিটি কি, যে বাইরে আমাদের যে সমস্ত জীবাণু আমাদের শরীরে প্রতিনিয়ত আক্রমণ করছে সে সমস্ত আক্রমণ থেকে শরীর যে নিজেকে প্রোটেক্ট করার যে ক্ষমতা তাকে বলা হচ্ছে ইমিউনিটি। তাহলে ইমিউনিটি আমাদের দুই রকমের হলো, একটা হচ্ছে ইনেট ইমিউনিটি বা সহজাত ইমিউনিটি, একটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি বা অর্জিত ইমিউনিটি। তো ইনেট ইমিউনিটি কি হচ্ছে, যেটা আমাদের জন্মগত থাকছে, জন্ম থেকে বার্থ থেকে আমাদের শরীরে থাকছে তাকে ইনেট ইমিউনিটি বলছি। এটা কি করে, এটা হচ্ছে তোমার নন স্পেসিফিক, অর্থাৎ এটা ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, প্রোটোজোয়া বা ওমসকে আলাদাভাবে বিচার করবে, এরা সকলকে প্রবেশ করতে বাধা দেবে। যেমন প্রথমে দেখো ফিজিক্যাল ব্যারিয়ার হচ্ছে কি আমাদের স্কিন হচ্ছে আমাদের সবচেয়ে বড় ফিজিক্যাল ব্যারিয়ার, যেটা কোনো অর্গানিজমকে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করতে বাধা দেয়। দ্বিতীয় হচ্ছে কি মিউকাস করে থাকছে আমাদের যে শ্বাসনালী রয়েছে বা হয়তো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট রয়েছে বা ইউরিনারি ট্র্যাক্ট রয়েছে, এর ইনার ওয়ালে কি থাকছে, এক ধরনের লিপোপলিস্যাকারাইড যুক্ত বা মিউসিন প্রোটিন যুক্ত তৈরি কি থাকছে, এক ধরনের ছোট আঠালো পদার্থ থাকে, যেগুলো কি করে জীবাণুগুলোকে ট্র্যাপ করে এবং ট্র্যাপ করার পর বডির বাইরে বের করে। তিন নম্বর হচ্ছে তোমার ফিজিওলজিক্যাল ব্যারিয়ার, যেমন হচ্ছে স্টোম্যাক, পাখির শরীরে অ্যাসিড রয়েছে, চোখে জল রয়েছে, মুখের থুতু রয়েছে, ঘামটা কি, ঘামের মধ্যে কি থাকে, লাইসোজাইম থাকে। তারপর হচ্ছে কি 4 নম্বর হচ্ছে কি সেলুলার ব্যারিয়ার কোষ, যেমন ধরনের আমাদের বডিতে হচ্ছে WBC হোয়াইট ব্লাড সেল, মনোসাইট, নিউট্রোফিল, ইওসিনোফিল এবং বেসোফিল, যাদেরকে পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইট বলা হয়। তারা আমাদের শরীরে ফ্যাগোসাইটিস পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করে। আর সাইটোকাইনিন ব্যারিয়ার মানে হচ্ছে কি যখন কোনো অ্যান্টিজেন আমাদের শরীরে প্রবেশ করবে তখন আমাদের শরীরে এক ধরনের রোগ প্রতিরোধ, বিশেষ করে ভাইরাল এবং ভাইরাস এবং টিউমারেতেও রোগ প্রতিরোধের জন্য কি থাকছে, এক ধরনের ব্যারিয়ার থাকছে, তাকে বলা হচ্ছে ইন্টারফেরন্স বা সাইটোকাইন ব্যারিয়ার। এরপর চলে আসছে কি সে অ্যাকোয়ার্ড ইমিউনিটি মানে হচ্ছে যে ইমিউন সিস্টেমটা কোনো একটা অ্যান্টিজেনের উপস্থিতিতে, এবার অ্যান্টিজেনটা কি, অ্যান্টিজেন হচ্ছে এক ধরনের ফরেন সাবস্টেন্স, অর্থাৎ দেহের বাইরে থেকে আসা এক ধরনের বস্তু যা কি করে আমাদের ইমিউন সিস্টেমকে সক্রিয় করে। তাহলে প্রথমে দেখো বলছে কি অ্যাকোয়ার্ড ইমিউনিটি অন দ্য আদার হ্যান্ড এ প্যাথোজেনিক স্পিসিস, অর্থাৎ যে ইমিউনিটি কি এটা হচ্ছে কি অ্যান্টিজেনের উপস্থিতিতে ঘটবে, অর্থাৎ এটা প্রথমে অ্যান্টিজেনকে দেখবে যে অ্যান্টিজেনটা কী ধরনের অ্যান্টিজেন, সে তার উপরে ভিত্তি করে এরা কাজ করবে, এই জন্য হচ্ছে কি হাইলি স্পেসিফিক অ্যান্টিজেন। তারপর হচ্ছে কি দ্য মিনস হোয়েন আওয়ার বডি encounters a pathogen for the first time, it produces a response called primary response. ধরো একটা পলিওমাইলাইটিস ভাইরাস আমাদের শরীরে প্রথমে ইনফেকশন করলো, তো আমাদের শরীর কি করলো, প্রথমে ইনফেকশনের জন্য তোমার একটা ইমিউনিটি অর্থাৎ অ্যান্টিবডি তৈরি করলো, সেটাকে বলছে, এবং কিছু কোষ আবার স্মৃতিকোষ হিসেবে রেখে দিল, পরে যদি নেক্সট টাইম ইনফেক্ট করে তবে সেটা কাজে দিবে। তো প্রথমে যে ইনফেকশনের বিরুদ্ধে যে কাজটা দেখালো সেটাকে বলা হচ্ছে তোমার
দে হ্যাভ প্রাইমারি রেসপন্স হুইচ ইজ লো অ্যান্ড ইন্টেন্সিটি। তাহলে একটা যখন প্রথমবার একটা জীবাণু আমাদের শরীরের মধ্যে ঢুকছে তখন আমাদের শরীর কী করছে, প্রাইমারি ইমিউন রেসপন্স দেখাচ্ছে, এবং সেটা কি স্লো ইন্টেন্সিটি, খুব অল্প ইন্টেন্সিটি দেখাচ্ছে। সাবসিকুয়েন্ট এনকাউন্টার উইথ দ্য সেম প্যাথোজেন এলিসিট এ হাইলি intensified secondary or anamnestic response. This is ascribed to the fact that our body appears to have memory of the first encounter. তাহলে সিম্পল এখানে বলা গেল কি, যে প্রথমে যখন একটা ডিজিজ আমাদের শরীরের মধ্যে ঢুকছে, ধরুন না পোলিও ভাইরাস আমাদের শরীরে ঢুকলো, তো প্রথম ফার্স্ট টাইম কি করছে, বডি কি করলো, কিছুটা অ্যান্টিবডি তৈরি করলো এবং কিছুটা মেমোরি কোষ তৈরি করে দিল। তো এর মধ্যে এই রেসপন্সটাকে বলা হচ্ছে কি প্রাইমারি ইমিউন রেসপন্স। এরপরে যখন আবার সেকেন্ড টাইম যদি ওই প্যাথোজেন সেকেন্ড টাইম বা থার্ড টাইম বা ফোর্থ টাইম ওই প্যাথোজেনটা সেম প্যাথোজেন যদি আবার তোমার ইনফেক্ট করে, তাহলে আমাদের তো আগে থেকে মেমোরি সেল তৈরি করা আছে, তাহলে এবার কিন্তু কি সেকেন্ড ইমিউন রেসপন্সে ওটা কিন্তু খুব হাইলি স্পেসিফিকভাবে এবং সেটা খুব বেশি মাত্রায় কি ইমিউনিটি দেখাতে পারবে। দ্য প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি রেসপন্সেস আর ক্যারি আউট with the help of two special type of lymphocyte present B lymphocyte। তাহলে এই প্রাইমারি ইমিউন রেসপন্স এবং সেকেন্ডারি ইমিউন রেসপন্সটা কার দ্বারা হচ্ছে, এটা বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইটের মাধ্যমে ঘটছে। দ্য বি লিম্ফোসাইট প্রডিউস অ্যান আর্মি অফ প্রোটিনস রেসপন্সিবল টু pathogens with no। তাহলে কি হচ্ছে, এই যে বি লিম্ফোসাইট রয়েছে প্রডিউস অ্যান আর্মি অফ প্রোটিন বলতে এরা অ্যান্টিবডি তৈরি। বি লিম্ফোসাইট কি করলো, তাহলে আমাদের অ্যাকোয়ার্ড ইমিউনিটি যেটা হচ্ছে, অ্যাকোয়ার্ড ইমিউনিটি দু রকম হচ্ছে, একটা হচ্ছে বি লিম্ফোসাইট, এটা কি হলো, এটা স্পেসিফিক হাইলি স্পেসিফিক, বি টি লিম্ফোসাইট। এবার বি লিম্ফোসাইটটা কি করলো, তোমার প্রডিউস অ্যান আর্মি অফ প্রোটিন ইন রেসপন্স টু প্যাথোজেন। এই যে প্যাথোজেন মানে কি ফরেন সাবস্টেন্স, তো ফরেন সাবস্টেন্স যখন আমাদের শরীরে প্রবেশ করলো তখন আর্মি অফ প্রোটিন মানে অনেকগুলো প্রোটিন একসাথে তৈরি করবে। টু ফাইট দেম দিস প্রোটিনস আর কল্ড অ্যান্টিবডিজ। তাহলে এখানে কী তৈরি হবে, আইজিজি তৈরি হবে, আইজিএম তৈরি হবে, আইজিএ তৈরি হবে, আইজিজি তৈরি হবে, আইজিএম, আইজিএম, আইজিএ, আইজিডি, এতগুলো তোমার অ্যান্টিবডি তৈরি হবে। দ্য টি লিম্ফোসাইট themselves do not secrete antibody but the help of B cell to produce them. এবার কি টি সেল যখন তোমার অ্যান্টিজেনের সংস্পর্শে আসবে তখন এখানে ও তৈরি করবে কি তিন ধরনের সেল তৈরি করবে, কি একটা হেল্পার টি সেল, একটা সাইটোটক্সিক টি সেল, একটা সাপ্রেসর টি সেল। এই হেল্পার টি সেল কি করবে, বি সেলকে হেল্প করবে তোমার অ্যান্টিবডি তৈরি করতে। তাহলে আমাদের যখন শরীরের মধ্যে কোনো একটা অ্যান্টিজেন প্রবেশ করছে তো আমাদের অ্যাকোয়ার্ড ইমিউনিটি সক্রিয় হচ্ছে, যেটা খুব হাইলি স্পেসিফিক, এবং এই ইমিউন সিস্টেমটা দুই রকমের লিম্ফোসাইট তৈরি করছে, একটা বি লিম্ফোসাইট, একটা টি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইটটা কী করছে, তোমার উইথ দ্য হেল্প অফ হেল্পার টি সেল তারা কী করছে, প্রডিউস করছে 5 ধরনের অ্যান্টিবডি তৈরি করছে। কিন্তু টি লিম্ফোসাইটটা আবার তোমার 3 ধরনের লিম্ফোসাইট তৈরি করছে, হেল্পার টি সেল, সাপ্রেসর টি সেল এবং তোমার হচ্ছে কি আর সাইটোটক্সিক টি সেল। এবার এই বি সেলটা কোথায় তৈরি হচ্ছে, এই বি সেলটা আমাদের বোন ম্যারোতে তৈরি হচ্ছে, বোন ম্যারো বা অস্থি মজ্জার মধ্যে তৈরি হয় এবং সেটা তোমার আর ম্যাচিওর এবং অস্থি মজ্জার বোন ম্যারোর মধ্যে ওরা তৈরি হচ্ছে এবং ম্যাচিওরও হয়ে যাচ্ছে। হলো, এবার এটা কোথায় আবিষ্কার হয়েছিল, এটা বার্সা অফ ফ্যাব্রিসাস নামক এক ধরনের কোষ, যা পাখির কোষে পাখির থেকে পাওয়া যায়, সে তৈরি হচ্ছে তোমার এবং এবার টি সেলটা কি হচ্ছে, টি সেল হচ্ছে থাইমোসিন সেল, অর্থাৎ এটা হচ্ছে কি তোমার মানে এটা প্রডিউস হচ্ছে তোমার বোন ম্যারো, প্রডিউস হচ্ছে বোন ম্যারোতে, বোন ম্যারো, কিন্তু এটা ম্যাচিওর হচ্ছে তোমার এসে কোথায়, থাইমাস গ্ল্যান্ডে, বাট ম্যাচিওর ইন
ইন থাইমাস গ্ল্যান্ড। তাহলে বুঝতে পারলে যে বি সেলটা কোথায়, বোন ম্যারো, বি সেল এবং টি সেল দুটোই তৈরি হচ্ছে কিন্তু বোন ম্যারোতে, অস্থিমজ্জার মধ্যে, কিন্তু বি সেলটা ম্যাচের ওখানে হচ্ছে আর টি সেলটা ম্যাচের হচ্ছে থাইমাস গ্ল্যান্ডে এসে। বি সেলটা প্রথম আবিষ্কার হয়েছিল বার্সা ও ফ্যাব্রিসেস নামক একটা পাখির কোষ থেকে তৈরি করা হয়েছিল কেউ। তারা বলছে কি দ্য টি সেল themselves do not secrete antibodies but help B cell to produce them. Each antibodies molecule has 4 polypeptide chain. তাহলে এটা অ্যান্টিবডির গঠন, অ্যান্টিবডির দুটো চারটে পলিপেপটাইড রয়েছে, দুটো হচ্ছে লাইট চেন আর দুটো হেভি চেন। লাইট চেনের মধ্যে তোমার কি রয়েছে, একটা রয়েছে তোমার ভ্যারিয়েবল রিজন, এক বাই কনস্ট্যান্ট রিজন রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে ভ্যারিয়েবল রিজন, ভ্যারিয়েবল রিজন অফ লাইট চেন। তারপর কি দেখো এটা হচ্ছে কি লাইট চেন, হেভি চেন, এটা হচ্ছে হেভি চেন। এবার এই লাইট আর হেভি চেন পরস্পরের সঙ্গে ডাইসালফাইড ব্রিজ দ্বারা যুক্ত থাকছে, এবার দেখো এখানে কি হচ্ছে, এটা হচ্ছে লাইট চেনের কনস্ট্যান্ট রিজন অফ লাইট চেন, ক্লিয়ার, এবং এটা হচ্ছে ভ্যারিয়েবল রিজন অর্থাৎ হেভি চেনের কনস্ট্যান্ট রিজন, এটা লাইট চেনের কনস্ট্যান্ট রিজন, আর এই রিজনটা হচ্ছে ভ্যারিয়েবল রিজন। 5 ধরনের অ্যান্টিবডির ক্ষেত্রে এটা হচ্ছে ভ্যারিয়েবল। 5 ধরনের অ্যান্টিবডির ক্ষেত্রে এই কনস্ট্যান্ট রিজন, এই পুরো অংশটা কনস্ট্যান্ট রিজন, এটা কিন্তু সবার ক্ষেত্রে সেম, কিন্তু শুধু পার্থক্য এই ভ্যারিয়েবল রিজনে হয়। হেন্স দ্য অ্যান্টিবডি রিপ্রেজেন্টেড S2L2, দুটো হেভি চেন, দুটো লাইট চেন। ডিফারেন্ট টাইপস অফ অ্যান্টিবডিজ আর প্রোডিউসড বডি IgA, IgM, IgE, IgG এবং IgD. Some of them. A cartoon of an antibody is given in figure called the human Harun-biozone. তার বলছে কি because these antibodies are found in the blood, কোথায় পাওয়া যাচ্ছে অ্যান্টিবডিগুলো, ব্লাড, দ্য রেসপন্স ইজ অলসো কল্ড হিউমারাল ইমিউন রেসপন্স। তাহলে এই যে বি সেল আমরা পড়লাম, বি সেল কি করছে, হিউমারাল ইমিউনিটি দেখাচ্ছে, কারণ বি সেলগুলো কোথায় থাকছে, বি সেলগুলো থাকছে তোমার আমাদের ব্লাডের মধ্যে থাকছে, রক্তের মধ্যে থাকছে, বলেকে হিউমারাল ইমিউন সিস্টেম বলা হয়। এবং যেহেতু আবার এই টি সেল মেডিয়েটেড ইমিউনিটিকে বলা হচ্ছে সেল মেডিয়েটেড, অর্থাৎ এগুলো কোষের মধ্যে থাকে, সেল মেডিয়েটেড immune system. Well, the T lymphocyte mediated cell mediated immune system very often when some human organs like heart, eye, liver, kidney fail to function satisfactorily. Transplantation is required. Is the only remedy for enable the patient to live a normal life. Then a search begins to find suitable donor. মানে বলছে এখানে যে সেল মেডিয়েটেড ইমিউনিটিকে দেখালো টি সেল, আর হিউম্যান ইমিউনিটি ব্লাডের মধ্যে ইমিউনিটিকে দেখালো বি সেল দেখালো। এবার ধর না কোনো একটা পেশেন্টের কোনো একটা অর্গান খারাপ হয়েছে, হয়তো হার্ট খারাপ হয়েছে বা কিডনি খারাপ হয়েছে বা লিভার খারাপ হয়েছে, তো একজন ডোনারের দরকার। সেই ডোনার কী করবে, তাকে সে অর্গানটা ডোনেট করবে, কিন্তু সেই ডোনারটা যে কেউ হলে হবে না। মনে রাখতে হবে যত ক্লোজলি রিলেটেড হয়, অর্থাৎ জেনেটিক্যালি যত সিমিলার হবে, সেই অর্গানটা তারপরে তত সার্ভাইভ করবে। যদি জেনেটিক্যালি ডিস্ট্যান্ট হয় তাহলে কী হচ্ছে, সে আমাদের বডি ইমিউন সিস্টেম অর্থাৎ টি সেল কী করবে, সেই জিনিসটাকে রিজেক্ট করবে। রিজেক্ট করে দিবে, একে বলা হচ্ছে কি গ্রাফট রিজেকশন। অর্থাৎ একটা কিডনি ট্রান্সপ্লান্ট করা হলো, কিন্তু আমাদের বডি সেটা সাপোর্ট করলো না। মানে কারা সাপোর্ট করলো না, আমাদের টি সেলের মধ্যে হচ্ছে, মানে আমাদের এই যে টি সেল, এটা হচ্ছে ধরুন টি সেল, এই টি সেলের মধ্যে কি রয়েছে, রিসেপ্টর রয়েছে। এই রিসেপ্টরকে বলা হয় CD রিসেপ্টর, সে CD4 হতে পারে বা CD8 হতে পারে। এবং এই CD সেলটাকে অ্যান্টিজেন হিসেবে প্রস্তুত করছে কে, MHC বলে একটা মলিকিউল রয়েছে, MHC মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স রয়েছে। ওকে, এখানে কি রয়েছে,
এই ধরনের একটি হেল্পার টি সেল বা সাপ্রেসর টি সেল, এবং এর হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এই মেজর হিস্টোকম্পারেটিভ কমপ্লেক্সকে বলা হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এবার ধর নাও জেনেটিক্যালি যদি ডিস্টেন্ট রিলেটেড কোন অর্গানিজমের মধ্যে তোমার ইয়ে হয়, ধর না তোমার একটা কিডনি দরকার ছিল, কিডনি ট্রান্সফার করে, কিন্তু তার সঙ্গে তার কোনো জেনেটিক্যালি মিল নেই, তখন কি হবে, এই এমএইচসি সাবস্টেন্সগুলোকে কী করবে, ওই জিনিসটাকে ফরেন সাবস্টেন্স হিসেবে, অথবা ওই কিডনিটাকে ফরেন সাবস্টেন্স হিসেবে শনাক্তকরণ করবে এবং তার গ্রাফট রিজেকশন করবে। এটাকে বলা হচ্ছে তোমার, ওই জন্য সুইটেবল ডোনার দরকার হয়। হোয়াট ইজ ইট দ্যাট দ্য অর্গান ক্যান নট টেকেন ফ্রম জাস্ট এনিবডি? অর্গান যে কোনো কারোর কাছে নিলে কিন্তু হবে না। বলছে graft from just any source, an animal, another primates, or any human being cannot be made since the graft would be rejected sooner or later. Tissue matching, তারা গ্রাফট করার কি করতে হবে আমাকে, যখন ট্রান্সপ্লান্টেশন করবো তার আগে আমাকে কি হচ্ছে যে টিস্যু ম্যাচিং, তাহলে কী কী লাগবে, এখন যে টিস্যু ম্যাচ করতে হবে, যদি আমার অর্গান ট্রান্সপ্লান্ট করতে হয় তাহলে এক নম্বর যে টিস্যু ম্যাচ লাগবে, দ্বিতীয় ব্লাড গ্রুপ লাগবে, পাশাপাশি হতে হবে। ম্যাচিং আর এসেনশিয়াল বিফোর আন্ডারটেকিং অ্যানি গ্রাফট অর ট্রান্সপ্লান্ট অর ইভেন আফটার দিস দ্য পেশেন্ট হ্যাজ টু টেক ইমিউন সাপ্রেসেন্ট। যদিও যদি অর্গান ট্রান্সপ্লান্ট করার পর আবার কী করতে হবে, তাকে ইমিউন সাপ্রেশন ড্রাগ, ইমিউন সাপ্রেসেন্ট বলা হয় যেটাকে, মানে হচ্ছে আমরা যাতে ইমিউন সিস্টেমটা তাকে ফরেন সাবস্টেন্স হিসেবে সক্রিয় করে শনাক্তকরণ করার পর তাকে নষ্ট না করে দেয়, তার জন্য ইমিউন সাপ্রেসেন্ট ড্রাগ আমাদেরকে ইউজ করতে হবে। The body is able to differentiate self and non-self, and cell-mediated immune response is responsible for the graft rejection. তাহলে গ্রাফট রিজেকশন হচ্ছে কি সেল মেডিটেড ইমিউনিটি বা টি সেল বা টি হেল্পার সেল এটা কাজ করে, এবং এটা করাইকে এটা করা হচ্ছে তোমার মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বলে একটা কোষ রয়েছে, সেই কোষটা তোমার সেই কাজটা করায়, এটা হলো গ্রাফট রিজেকশন বলা হয়ে থাকে। তারপর হচ্ছে কি এবার অ্যাক্টিভ এবং প্যাসিভ ইমিউনিটি। অ্যাক্টিভ ইমিউনিটি কাকে বলে, প্যাসিভ? অ্যাক্টিভ ইমিউনিটি হচ্ছে যে ইমিউন সিস্টেমটা, অর্থাৎ যেটা আমাদের নিজের শরীরের মধ্যে তৈরি হচ্ছে সেটা হচ্ছে অ্যাক্টিভ, আর যেটা বাইরে তৈরি করে আমাদের দেওয়া হচ্ছে সেটা হচ্ছে প্যাসিভ। যেমন ধরে নাও এখানে এসো, হোয়েন এ হোস্ট ইজ এক্সপোজ টু অ্যান্টিজেন, যখন একটা হোস্টকে অ্যান্টিজেনের সংস্পর্শে আনা হচ্ছে, উইচ মে বি ইন দ্য ফর্ম অফ লিভিং অর ডেড, সেটা লিভিং হতে পারে বা ডেড হতে পারে। মাইক্রোবস অর আদার প্রোটিন, সে কোনো মাইক্রোবস অর্গানিজম হতে পারে বা কোনো একটা প্রোটিনের সংস্পর্শ হয়। অ্যান্টিবডিজ আর প্রডিউস ইন দ্য হোস্ট বডি, দিস টাইপ অফ ইমিউনিটি। মানুষের যখন আমার অ্যান্টিবডি আমার শরীরের মধ্যে তৈরি হচ্ছে নিজে থেকেই কোনো অ্যান্টিজেনের উপস্থিতিতে, তখন সেটাকে বলছি আমি কি অ্যাক্টিভ ইমিউনিটি। অ্যাক্টিভ ইমিউনিটি ইজ স্লো, তাহলে অ্যাক্টিভ ইমিউনিটি কী হচ্ছে, স্লো হচ্ছে, ধীরে ধীরে তৈরি হচ্ছে, অ্যান্ড টেক টাইম টু গিভ ইটস ফুল এফেক্টিভ রেসপন্স, এবং এটা ফুল এফেক্টিভ হতে গেলে অনেকটা সময়ের দরকার পড়ছে। ইনজেক্টিং দ্য মাইক্রোবস, যেমন এটা হচ্ছে অ্যাক্টিভ এক্সাম্পল হচ্ছে যেমন ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশন কী হচ্ছে, ভ্যাকসিনটাকে আমাদের শরীরের মধ্যে ইনপুট করা হচ্ছে। ভ্যাকসিনেশন আসলে কি, যে ধরে নাও তোমার পোলিও হয়েছে, এবার পোলিওর ভ্যাকসিন দেওয়া হচ্ছে, মানে কি পলিমাইলাইটিস যে ভাইরাস, যেটা পোলিও রোগের জন্য দায়ী, সেই ভাইরাসটাকে ল্যাবরেটরিতে নিষ্ক্রিয় করে দেওয়ার পর সেটাকে আমাদের বডিতে ঢোকানো হচ্ছে, কিন্তু আমাদের বডি কী করছে, তাকে ফরেন সাবস্টেন্স হিসেবে শনাক্তকরণ করছে, বলে তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করছে, কিছু মেমোরি কোষও তৈরি করছে। এটাই হচ্ছে ভ্যাকসিনেশন। তো ভ্যাকসিনেশন কী হলো, যখন আমরা কোনো অ্যান্টিজেনকে বা কোনো প্যাথোজেনকে আমাদের উইক প্যাথোজেনকে আমাদের বডিতে ঢুকিয়ে দিই, আমার বডি অটোমেটিক্যালি সেখানে তোমার অ্যান্টিবডি তৈরি করে, যাকে বলছি আমরা কী বলছি, অ্যাক্টিভ ইমিউনিটি। অ্যাক্টিভ ইমিউনিটি। তারপর হচ্ছে হোয়েন রেডিমেড অ্যান্টিবডি, যখন আবার রেডিমেড অ্যান্টিবডি, ধরুন টিটানাস টক্সিন, সরি অ্যান্টিভেনম। অ্যান্টিভেনম কী হচ্ছে, স্নেক বাইটের ফলে যে ভেনমটা বিষটা তৈরি হয়, তার অ্যাগেনস্টে যে অ্যান্টিবডি তৈরি করা হয় তাকে অ্যান্টিভেনম বলা হয়। ওটা কোথায় তৈরি করা হয়, ধরে নাও স্নেক ভেনমটা নেওয়ার পরে হর্সের মধ্যে তাকে ইনজেক্ট করে দেয়, হর্স কিন্তু ভেনম ক্ষতি করতে পারে না, তাই সেখানে কেউ হর্সের বডিকে তার অ্যাগেনস্ট অ্যান্টিবডি তৈরি করে, সেই আগেতে প্রিমেড
অ্যান্টিবডিটাকে আমরা কি করি, আমাদের শরীরে তখন এসে ডাইরেক্ট ইনপুট করি বলে আমাদের শরীর সেখানে অ্যান্টিবডি তৈরি করে না, অ্যান্টিবডি অটোমেটিক তৈরি করা ছিল, সেটাকে বলা হচ্ছে তোমার প্যাসিভ ইমিউনিটি। যেমন দেখো এখানে বলছেন when ready-made antibodies are directly given to protect the body against foreign agent is called passive, মানে বাইরে ওটা অ্যান্টিবডি তৈরি করে নেওয়া হয়েছে, তারপর আমাদের বডি ইনপুট করা হচ্ছে। ডু ইউ নো হোয়াই মাদার্স মিল্ক ইজ কনসিডার ভেরি এসেন্সিয়াল ফর দ্য নিউ বর্ন ইনফ্যান্ট? কারণ মাদার মিল্কের মধ্যে অলরেডি অ্যান্টিবডি তৈরি করা আছে এবং সেটা আমার বডি বাচ্চা নিচ্ছে, তখন সেটা আমাদের ইমিউন সিস্টেম তৈরি করছেন। Mother's first blood যেটা yellowish fluid colostrum secreted by mother during the initial day of lactation has abundant antibodies IgA to protect the infant. মায়ের প্রসবের পরে যে প্রথম দুধটা বেরোয়, যেটা হলুদ কালার হয়, গাঢ় হলুদ কালারের, সেই দুধটা হচ্ছে কি কোলস্ট্রাম বলা হয়। সেই কোলস্ট্রামের মধ্যে প্রচুর পরিমাণে IgA অ্যান্টিবডি থাকে এবং IgA অ্যান্টিবডি কী হচ্ছে, মায়ের বডি তৈরি হয়ে আছে, অলরেডি আগে থেকেই তৈরি হয়ে আছে এবং সেটাকে আমাদের বাচ্চার বডিতে দুধের মাধ্যমে চলে আসছে, প্রোটেক্ট করছে। দ্য ফেটাস অলসো রিসিভ সাম অ্যান্টিবডিজ ফ্রম দেয়ার মাদার। ফেটাসের ক্ষেত্রে, ভ্রূণের ক্ষেত্রে কী হচ্ছে, IgG3 বলে একটা অ্যান্টিবডি রয়েছে, যে অ্যান্টিবডিটা প্লাসেন্টার মাধ্যমে মায়ের বডি থেকে ভ্রূণ নিয়ে নিচ্ছে। এটা একটা ধরনের কি প্যাসিভ ইমিউনিটি। দ্য প্লাসেন্টা ইমিউনিটি, দিজ আর সাম এক্সাম্পল অফ প্যাসিভ ইমিউনিটি।